হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। শেডো স্কুলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা তোমাদের ফিজিক্স বইয়ের চ্যাপ্টার 2 অর্থাৎ গতি নিয়ে আলোচনা করব। কাদের জন্য এই ক্লাসটা? তোমরা যারা এবার ক্লাস 9, 10 অথবা এসএসসি দিবে সামনে, তাদের সবার জন্য কম্প্যাক্ট একটা ক্লাস নিতে যাচ্ছি আমরা। যেখানে তোমার একেবারে বেসিক থেকে শুরু করে বেশ কিছু ম্যাথ সলভ করা হইছে, যেগুলো একটু অ্যাডভান্স লেভেলের। সো হচ্ছে কি, তুমি এখন এই মুহূর্তে যে ক্লাসটা করতেছো, তুমি এখন যেই ক্লাসে আছো, সেই ক্লাসে থেকেও এই ক্লাসটা করতে পারো। এমনকি তুমি যখন পরবর্তী ক্লাসে যাবা 9, 10 অথবা হচ্ছে কি যখন তুমি এসএসসি লেভেলে, তুমি এসএসসি পরীক্ষার আগের রাতেও, ফিজিক্স পরীক্ষার আগের রাতেও এই ক্লাসটা দেখে পরীক্ষা দিতে পারবে। সো হচ্ছে কি, আমরা এমনভাবে এই ক্লাসটা নিব। আর যারা তোমরা অলরেডি শেডো স্কুলের সাথে যুক্ত আছো, তারা ইতিমধ্যে জানো যে আমরা তোমাদের নটরডেম কলেজ ভর্তির একটা কোর্স চালু করেছিলাম, যেখানে হচ্ছে কি আমাদের বেশ কিছু সংখ্যক স্টুডেন্ট চান্স পেয়েছে নটরডেম, তারপর হচ্ছে তোমার সেন্ট জোসেফ কলেজগুলোতে, যেগুলো আসলে আমরা প্রথমবার ওই কোর্সটা লঞ্চ করেছিলাম, যেটা ছিল সম্পূর্ণ একেবারে ফ্রি। ওইখানে বেশ ভালো সাফল্য আমরা অর্জন করেছি, আলহামদুলিল্লাহ। তোমাদের যারা রেসপন্স করেছো, তোমাদের রেসপন্সও অনেক ভালো ছিল। সো হচ্ছে কি, আমরা ওই কোর্সটা নিয়ে খুবই খুশি। এবং হচ্ছে কি, আমরা এখন তোমাদেরকে একেবারে ক্লাস 9, 10 থেকে শুরু করে তোমার কলেজ লেভেল বলতে কি, তোমার পুরা কলেজ লেভেল শেষ করে একেবারে অ্যাডমিশন লেভেল পর্যন্ত, মানে তুমি কি ইউনিভার্সিটি লেভেল পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য যতটুকু পরিশ্রম, ডেডিকেশন অথবা ক্লাস আনা দরকার, আমরা সবগুলো চেষ্টা করব তোমাদের কাছে পৌঁছে দিতে। এমনকি হচ্ছে কি, আমরা তোমাদের সাথে এখন যেগুলো ক্লাস নিব বা নিচ্ছি, এখন আমাদের টার্গেট হচ্ছে কি, তোমাদেরকে একেবারে ফ্রিতে ফ্রিতে তোমাদেরকে আমরা যতটুকু সম্ভব, যতটুকু পসিবল আমাদের পক্ষ থেকে পুরো সবটুকুই তোমাদেরকে প্রোভাইড করা। সো হচ্ছে আমরা ওই লক্ষ্য রেখে আমরা তোমাদের সামনে আগাচ্ছি। আর মেইনলি হচ্ছে কি, এসএসসি লেভেলটা মেইনলি আমারই দেখা লাগতেছে। আমি হচ্ছে তোমাদের সাদি ভাইয়া, আমার পরিচয়টা এখানে দেওয়া আছে। আমি এক্স নটরডেম এবং এক্স স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ পড়াশোনা করছি। সো হচ্ছে কি, তোমার ফিজিক্স ক্লাসটা আজকে আমরা করতে যাচ্ছি কিসের উপর? আমাদের ফিজিক্স ক্লাসটা হচ্ছে তোমার গতির উপর, গতি চ্যাপ্টারটা, যেটা হচ্ছে তোমার কি সেকেন্ড চ্যাপ্টার। সো হচ্ছে কি, আমরা মোটামুটি বলা যায় তোমার ফিজিক্স বইয়ের একেবারে শুরু থেকেই শুরু করতে যাচ্ছি, অর্থাৎ তোমার প্রথম চ্যাপ্টার থেকেই শুরু করতে যাচ্ছি। অবশ্য তোমার যে প্রথম চ্যাপ্টারটা আছে, প্রথম চ্যাপ্টারে বেশ কিছু থিওরিটিক্যাল কথা আলোচনা করেছে, মানে গল্প টাইপের। সেখানে তোমার ব্যালেন্স, থামাগড়ি, এগুলা বিজ্ঞানীর পরিচয় দেওয়া আছে। এগুলা অবশ্য আমার পড়ানোর কিছুই না ভাই। ওইটা যদি আমি নিতে যাই ক্লাসটা, তাহলে দেখা যাবে আরো গোলমাল লেগে গেছে। সো কি করবা তুমি, তুমি ওই ক্লাসটা কি করবা, ওই চ্যাপ্টারটা তুমি নিজে পড়ে নিবা। এবং হচ্ছে কি, ওই চ্যাপ্টারটা আমি পড়াইতাম যদি তোমাদেরকে আমি অ্যাডমিশনের ক্লাস নিতাম, যেমন নটরডেম, হলি ক্রস অথবা হচ্ছে কি সেন্ট জোসেফ। ওদের ভর্তির জন্য যদি আমি পড়াইতাম, তাহলে ওই চ্যাপ্টারটাও আমি পড়াইতাম, বেশ ভালোভাবেই পড়াইতাম, একেবারে খুঁটায় খুঁটায় ভিতরে কি কি ইনফরমেশন আছে সবগুলো সহ। কিন্তু এখন যেহেতু তোমার ক্লাসটা কন্ডাক্ট করা হচ্ছে শুধুমাত্র 9, 10 এবং এসএসসি লেভেল পর্যন্ত, এই বইটা নিয়ে আমরা যেহেতু আলোচনা করতে যাচ্ছি, সো হচ্ছে কি, আমরা তোমার প্রথম চ্যাপ্টার হিসেবে আমরা গতি থেকে আলোচনা করতে যাচ্ছি। সো গতির ইংলিশ নাম হচ্ছে কি মোশন। সো হচ্ছে কি, আমরা চলো চ্যাপ্টার একটু ভিতরে চলে যাই। আমাদের প্রথমে এখানে বলা হচ্ছে কি, তুমি স্থিতি এবং গতি বলতে কি বুঝো। এখন তোমার সাথে আমরা আস্তে আস্তে, মানে হচ্ছে কি, আমরা প্রথম খুব বেসিক থেকে আলোচনা করতে যাচ্ছি। সো চলো আমরা এখন পড়ার ভিতরে ঢুকে যাই। স্থিতি, স্থিতি জিনিসটা বোঝাচ্ছে হচ্ছে কি, তোমার সময়ের সাপেক্ষে যখন বস্তুর দূরত্ব অথবা সরণ যখন জিরো থাকে, অর্থাৎ বস্তুর আদি অবস্থায় যেখানে ছিল এবং শেষ অবস্থাও যদি সেই পজিশনে হয়, তখন তাকে কি বলা হয়? স্থিতি অবস্থা বলা হয়। যেমন তুমি ধরো তোমার ঘড়িতে অথবা স্টপ হচ্ছে, তুমি টাইম কাউন্ট করতেছো, যখন তোমার হচ্ছে কি টাইম জিরো ছিল, তখন ধরো তোমার আহ, একটা গাড়ি বা একটা বস্তু যেই অবস্থানে ছিল 5 সেকেন্ড 10 সেকেন্ড হওয়ার পরেও যদি বস্তুটা ঠিক সেই অবস্থানে থাকে, তার মানে কি বস্তুটা স্থিতি অবস্থায় আছে। তারপর হচ্ছে কি, আমরা গতি সম্পর্কে জানবো। গতি বিষয়টা কি? গতি বিষয়টা হচ্ছে কি, সিমিলারলি সময়ের সাপেক্ষে যদি বস্তুর অবস্থানের পরিবর্তন হয়, পরিবর্তন কি রকম হইতে পারে? দুই প্রকার, একটা পজিটিভ দিকে, একটা নেগেটিভ দিকে। এখন তোমার জানতে হবে পজিটিভ দিক এবং নেগেটিভ দিক বোঝাচ্ছি কি, এই দুইটা জিনিস আসলে কি বোঝাচ্ছে। যখন হচ্ছে কি, যেহেতু আমরা জানি স্মরণ একটা ভেক্টর রাশি, সো হচ্ছে কি, যখন তুমি কি করবা, তোমার ডান পাশে যাবা, সেটাকে যদি আমরা পজিটিভ ধরি, যখন তুমি সিমিলারলি বাম পাশে যাবা, তখন ওইটাকে আমরা কি ধরবো? নেগেটিভ ধরবো। সো হচ্ছে কি, তুমি ধরো তোমার আদি পজিশন ছিল এ বিন্দু, এই যে এ বিন্দু, যখন তুমি ডানে গেলে ওইটাকে আমরা কি ধরলাম? পজিটিভ সরণ ধরলাম। যখন তুমি বামে গেলে ওইটাকে আমরা নেগেটিভ সরণ ধরলাম। সো হচ্ছে কি, গতির অবস্থা হচ্ছে কি, গতি বলতে বস্তুর সরণের অবস্থার পরিবর্তন হয় কিসের সাপেক্ষে? সময়ের সাপেক্ষে।
তারপর হচ্ছে কি তোমার এই বইয়ে দেওয়া আছে কি একটা আর একটা মেইন বিষয় দেওয়া আছে, সেটা হচ্ছে কি তোমার প্রসঙ্গ কাঠামো। এখন তোমার জানা লাগবে প্রসঙ্গ কাঠামো কি। প্রসঙ্গ কাঠামো হচ্ছে কি এমন একটা পয়েন্ট বা এমন একটা জিনিস যার সাপেক্ষে আমরা সবকিছু হিসাব করি। যেমন হচ্ছে কি এই যে আমরা এখানে একটা গাড়ি দেখতে পাচ্ছি, গাড়িটা আমাদের কিভাবে যাচ্ছে, এই সামনের দিকে যাচ্ছে। এখন দেখো গাড়িটা কিসের সাপেক্ষে সামনে যাচ্ছে। যদি আমি ধরি তোমাকে, এই যে দেখো, এটা তোমার একটা অ্যাক্সিস আঁকলাম আমরা, এই যে তোমার অ্যাক্সিস, এটা হচ্ছে কি তোমার এক্স অ্যাক্সিস, এটা হচ্ছে তোমার ওয়াই অ্যাক্সিস। তাদের ছেদবিন্দুটা হচ্ছে কি এখানে, এই যে তোমার এই ছেদবিন্দু, এই ছেদবিন্দুটার নাম আমরা দিলাম ও। তার মানে কি এটা 0 0 পয়েন্ট, বোঝা যাচ্ছে। যেহেতু এটা 0 0 পয়েন্ট, সো হচ্ছে কি তোমার ও বিন্দুর সাপেক্ষে বস্তুটার গতি আমরা হিসাব করতেছি। সো হচ্ছে কি এখানে ও বিন্দুটা হচ্ছে কি তোমার প্রসঙ্গ কাঠামো, বুঝতে পারছো, বা প্রসঙ্গ বিন্দু। তার মানে কি প্রসঙ্গ কাঠামো হচ্ছে কি তোমার এক্স ওয়াই অ্যাক্সিস, এবং হচ্ছে কি প্রসঙ্গ বিন্দু হচ্ছে কি তোমার ও বিন্দুটা যার সাপেক্ষে আমরা হিসাব করতেছি। সো আমাদের বলা যাচ্ছে কি প্রসঙ্গ কাঠামো হচ্ছে কি যার সাপেক্ষে কোনো বস্তুর স্থিতি বা গতি অবস্থা আমরা হিসাব করব। কোনো বস্তুর স্থিতি বা গতি অবস্থা হিসেব করা হয়। সো আশা করি আমরা প্রসঙ্গ কাঠামোটা বুঝে গেছি। এখন হচ্ছে কি আমরা তোমার পরবর্তী স্লাইডে চলে যাই। পরবর্তী স্লাইডে তোমার দেওয়া আছে কি টাইপস অফ মোশন, অর্থাৎ বিভিন্ন প্রকার যে গতিগুলো আছে। তোমার এখন দেখো তোমার বইয়ে সম্ভবত 5 বা 6 প্রকার গতি নিয়ে আলোচনা করা হয়েছে। প্রথমে তোমার কি বলা হচ্ছে কি তোমার লিনিয়ার মোশন, অথবা হচ্ছে কি তোমার সরল রৈখিক গতি। সরল রৈখিক গতি, হ্যাঁ তোমার সরল রৈখিক গতি কি বোঝাচ্ছে? এটা খুবই সিম্পল একটা গতি। যখন কোনো বস্তু সরল রেখা বরাবর যায় তখন তার গতিকে কি বলা হয়? সরল রৈখিক গতি বলা হয়। সো আমরা কি লিখতে পারি? সরল রেখা বরাবর, সরল রেখা বরাবর, সরল রেখা বরাবর, বোঝা গেল? হ্যাঁ। তারপর হচ্ছে কি তোমার ঘূর্ণন গতি। সেকেন্ড হচ্ছে তোমার ঘূর্ণন গতি। ঘূর্ণন গতিটা বলতে তোমার বোঝাচ্ছে হচ্ছে একটা নির্দিষ্ট বিন্দু। ঘূর্ণন গতিতে আমরা কি জানি, এই যে ধরো তুমি একটা সার্কেল আঁকলা, সার্কেলের কি থাকলো? একটা কেন্দ্র থাকলো। তার মানে কি কোনো একটা বস্তুকে যদি তুমি ঘোরাও কোনো একটা পথে, তোমার কি থাকবে? অবশ্যই একটা সার্কেল থাকা লাগবে, বোঝা গেল? একটা সার্কেল থাকা লাগবে। সো হচ্ছে কি আমরা একটা সার্কেল আঁকলাম, সার্কেল দিয়ে আমরা কি বুঝতে পারতেছি যে একটা নির্দিষ্ট পয়েন্ট তো থাকবে, এই নির্দিষ্ট পয়েন্টকে কেন্দ্র করে যে বস্তুটা ঘুরবে তার প্রতিটা মুহূর্তেই তার দূরত্ব সিমিলার হবে। অর্থাৎ একটা বৃত্ত যদি আমরা কল্পনা করি, তার হচ্ছে কি ব্যাসার্ধ বা রেডিয়াস কি প্রতি পয়েন্টেই প্রতি মুহূর্তেই সমান হবে না। সো হচ্ছে কি আমরা টোটাল সংখ্যাটাকে বলতে পারি একটি নির্দিষ্ট বিন্দু থেকে সমদূরত্বে বৃত্তাকার পথে ঘূর্ণায়মান বস্তুর গতিকে আমরা কি বলতেছি? ঘূর্ণন গতি বলতেছি। সো হচ্ছে কি আমাদের ঘূর্ণন গতিটাও হয়ে গেছে। দেন আমরা কি নিয়ে আলোচনা করবো? দেন আমরা আলোচনা করবো তোমার চলন গতি নিয়ে। চলন গতি বলতে কি বোঝাচ্ছে? চলন গতি হচ্ছে কি ধরো তোমাকে একটা উদাহরণ দিয়ে প্রথমে আমি বুঝাই। চলন গতি বলতে তোমার হচ্ছে কি একটা বিমান অথবা হেলিকপ্টারের গতিকে আমরা কি চলন গতি বলতে পারি। তোমার বয়েস এই উদাহরণটা দেওয়া আছে বিমানের একটা উদাহরণ। ধরি আমার বিমানটা কি করতেছে, এভাবে যে এভাবে তার রুট পরিবর্তন করতেছে। এখন দেখো তোমার বিমানটা কি এভাবে গেল, এভাবে গেল, যে রুট পরিবর্তন করতেছে। এখন হচ্ছে কি ধরো তোমার বিমান হচ্ছে এই বস্তুটা, এই বস্তুটা হচ্ছে কি তোমার বিমান। যখন এইদিকে যাচ্ছে তার গতি এইদিকে, যখন বিমানটা এইদিকে মুভ করলো, এইদিকে মুভ করলো, তখন তার গতিটা হচ্ছে কি ওই দিক বরাবর হয়ে যাচ্ছে। আবার সিমিলারলি যখন এই পয়েন্টে গেল তোমার, এটা এ, এটা বি এবং সি পয়েন্টে, যখন সি পয়েন্টে গেল তার গতিটা হচ্ছে কি আবার ওই এক্স এক্সিস বরাবর হয়ে যাচ্ছে। সো আমরা কি বলতে পারি? এখানে আমরা দেখতে পাচ্ছি যে বস্তুর এই আমাদের বিমানের প্রতি মুহূর্তে হচ্ছে কি তার সম্পূর্ণ কণাগুলো সিমিলার দিকে চলতে শুরু করতেছে। সো হচ্ছে কি এই সংজ্ঞাটাকে আমরা এভাবে বলতে পারি, যখন কোনো বস্তু এমনভাবে চলতে থাকে যে বস্তুর সকল কণা একই সময়ে একই দিকে যেতে থাকে, তখন আমরা তাকে কি বলি? তোমার চলন গতি বলতে পারি। কারণ এই ক্ষেত্রে যে আমাদের যে এখানে যে একটা কার্ভ অর্থাৎ বাঁক নিল, এখানে যে বাঁক নিল তোমার বিমানটা, সেখানে এই বিষয়টাকে যখন আমরা খুব ক্ষুদ্র লেভেলে চিন্তা করব তখন হচ্ছে কি একটা সরল রেখাই পাবো মূলত, বুঝছো? যখন একটা সরল রেখা পাবো তখন হচ্ছে কি তার মুভমেন্টটা হচ্ছে কি তার সকল কোণার মুভমেন্ট কিন্তু তখন সিমিলার দিকেই হবে, বুঝতে পারছো? সো যেহেতু তোমার সকল কোণার মুভমেন্ট সিমিলার দিকে বা একই দিকে হবে, সো এই গতিটাকে আমরা কি বলতে পারতেছি? তোমার চলন গতি বলতে পারতেছি।
ওকে, দেন আমরা আমাদের পরবর্তী স্লাইডে চলে যাই। এখানে আমাদের পর্যায়বৃত্ত গতি নিয়ে আলোচনা করা লাগবে। পর্যায়বৃত্ত গতির একটা খুব সুন্দর উদাহরণ ছিল তোমার এই যে আগের স্লাইডের পয়েন্টটা। আগের স্লাইডে যে তুমি একটা দোলনা দেখতে পাচ্ছ না, এই দোলনাটাই হচ্ছে কি তোমার একটা পর্যায়বৃত্ত গতির উদাহরণ। পর্যায়বৃত্ত গতিটা নিয়ে তোমাকে একটু বুঝাই, পর্যায়বৃত্ত গতিটা আসলে কি। পর্যায়বৃত্ত গতি, পর্যায়বৃত্ত গতি হচ্ছে কি গতির পুনরাবৃত্তি হয়, মানে এক একটা পর্যায়ে এক একটা সাইকেল কমপ্লিট করার পর ওই সাইকেলটা হচ্ছে কি আবার রিপিট হয়, অর্থাৎ রিপিটেশন অফ সাইকেল, যাকে আমরা কি বলতেছি একটা পর্যায়বৃত্ত গতি। পর্যায়বৃত্ত গতির একটা উদাহরণ হচ্ছে কি তোমার দোলনা। যখন হচ্ছে কি তুমি একটা দোলনাকে, দোলনাটা তো এখানে আমি আঁকতে পারবো না, তোমাকে একটা বব দিয়ে আমি বোঝাই। এই যে ধরো তোমার একটা বব, আর এখানে হচ্ছে কি আমি একটা কি আঁকবো, এখানে তোমার একটা আমি ওয়েব ফর্ম আঁকবো। ওয়েব আঁকলে তুমি বুঝতে পারবা যে এই জিনিসটা বারবার রিপিট হচ্ছে। যখন হচ্ছে কি তোমার এই যে আমি নাম দিই এ বি সি পয়েন্ট, যখন তুমি এই ববটাকে ধাক্কা দিবা তখন হচ্ছে কি এ থেকে বি পয়েন্টে গেল। সো আমি কি লিখলাম এ থেকে বি পয়েন্টে, এই যে এ থেকে তোমার বি পয়েন্টে গেল। পরে বস্তুটা কি করবে, বি থেকে আবার এতে চলে আসবে না। এই যে এই পুরো রেখাটাই হচ্ছে, সম্পূর্ণ রেখাটা হচ্ছে কি আমাদের এ রেখা, বুঝতে পারছো, এ পয়েন্ট। যখন বি থেকে আবার এ তে ফিরে আসছে, বুঝতে পারছো, একটা সাইকেল কমপ্লিট হয়েছে। এখন হচ্ছে কি এ থেকে সি এর দিকে যাবে। সিটা কি তোমার এই যে নিচের দিকে সি, এই যে তোমার সি বিন্দুতে গেল। ওই সি থেকে কি করবে, বস্তুটা আবার ব্যাক করবে না এর দিকে, এই সি থেকে কি করছে আবার এর দিকে ব্যাক করছে। এইভাবে এইটা হচ্ছে কি সম্পূর্ণটা হচ্ছে কি একটা সাইকেল। এই সাইকেলের যে দৈর্ঘ্য সেটাকে আমরা কি বলতেছি, একটা ল্যামডা দ্বারা আমরা প্রকাশ করতেছি। এখন দেখো তোমার যে এইখানে একটা সাইকেল বা একটা ওয়েভ ফর্ম গঠন হইলো, এই পুরো ফর্মটাকে কি করতে পারো তুমি একটা বৃত্তের আকারে দেখাইতে পারো। এই যে তোমার একটা বৃত্ত, এই বৃত্তটাই মূলত হচ্ছে এই জিনিসটা, এবং হচ্ছে কি এই ওয়েবটাই হচ্ছে বৃত্ত, এই বৃত্তটাই হচ্ছে কি এই ওয়েব। সো হচ্ছে কি আমরা একটা জিনিস বুঝতে পারলাম যে পর্যায়বৃত্ত গতিতে কি হয়, এই জিনিসটা এই বৃত্তের এই জিনিসটা বার ঘুরতে থাকে, অর্থাৎ তার রিপিট হইতেই থাকে, রিপিটেশন অফ সাইকেল। সিমিলারলি তোমার এইখানে যে তোমার ওয়েবটা আছে সেও এইভাবে গঠন হইতে থাকবে, আরেকটা ওয়েব হইতেই থাকবে, অর্থাৎ ওয়েবের কোনো থামাথামি নাই যতক্ষণ না তুমি এই জিনিসটাকে থামাচ্ছ। সো হচ্ছে কি তোমার পর্যায়বৃত্ত গতিতে হচ্ছে কি বারবার ওই জিনিসটা রিপিট হচ্ছে। এখন যখন আমরা পর্যায়বৃত্ত গতি থেকে সরল স্পন্দন গতিতে যাব, আমরা এই জিনিসটাকে একটু কেটে ছোট করে নিই। ওকে, জিনিসটাকে ছোট করে ফেলছি, আরো ছোট করে ফেলি। ওকে, ঠিক আছে। এখন যখন হচ্ছে কি আমরা, সরি, তোমার সিম্পল হারমোনিক মোশন বা এসএইচএম, এসএইচএম এর ফুল ফর্ম হচ্ছে কি তোমার সিম্পল হারমোনিক মোশন। তোমরা যখন ইন্টারে উঠবা, অর্থাৎ ক্লাস 11 অথবা 12-এ যাবা, তখন তুমি কি পারবা, সিম্পল হারমোনিক মোশনের উপরে ফুল একটা চ্যাপ্টার পাবা। ওইখানে তোমার সিম্পল হারমোনিক মোশনের গতি রিলেটেড এভরিথিং আলোচনা করা হয়েছে। কিন্তু এখন হচ্ছে কি তোমাদের সাথে অল্প একটু আমরা আলোচনা করব। সিম্পল হারমোনিক মোশন বলতে তোমার বোঝাচ্ছে হচ্ছে কি একটা বিন্দুর দুই পাশে একটা বস্তু স্পন্দিত হবে। এই যে আগের উদাহরণটাই সিমিলারলি এ বি এবং সি বিন্দুতে। এখন যদি তুমি চিন্তা করো, তোমার এ বস্তুটা কি সি বিন্দুতে যাচ্ছে, সি থেকে এতে আসছে, সিমিলারলি বিতে যাচ্ছে, বি থেকে আবার এতে আসছে, বুঝতে পারলা। এখন দেখবা তোমার ফুল একটা সাইকেল কমপ্লিট করতে তার কতটুকু সময় লাগছে, আমরা ধরলাম টি পরিমাণ সময় লাগছে। তার মানে কি উপরে লাগতেছে টি/2, নিচে লাগতেছে কত টি/2। তার মানে কি এখানে লাগতেছে টি/2 বাম পাশে, আর ডান পাশেও লাগতেছে কি তোমার টি/2 টাইম। অর্থাৎ তার পর্যায়কালের অর্ধেক সময় একদিকে এবং বাকি অর্ধেক সময় অপর দিকে দুলতেছে। ওইটাকে আমরা কি বলতেছি, তোমার সিম্পল হারমোনিক মোশন। ওইখানে তোমার একটা ইকুইলিব্রিয়াম পয়েন্ট থাকবে, তোমার এ হচ্ছে কি তোমার ইকুইলিব্রিয়াম পয়েন্ট। এটা হচ্ছে কি তোমার মূলবিন্দু বা ইকুইলিব্রিয়াম পয়েন্ট। এখন হচ্ছে যখন এ বিন্দুতে বস্তুটা থাকবে, এ বিন্দুতে বস্তুর বেগ হচ্ছে কি ম্যাক্সিমাম বেগ হবে, অর্থাৎ তার বেগের পরিমাণ সর্বোচ্চ হবে। যখন সে সি বিন্দুতে যাবে তখন তার বেগের মান হচ্ছে কি জিরো হয়ে যাবে। সিমিলারলি বি বিন্দুতে বেগের মান জিরো হয়ে যাবে। তুমি একটা বিষয় চিন্তা করো, যখন তুমি একটা বলকে উপরের দিকে নিক্ষেপ করবা, ধরো তুমি মাঠে যখন খেলাধুলা করো তখন কি করলা, উপরের দিকে একটা বল ছুড়ে দিলা।
বলটা যখন তোমার একেবারে সর্বোচ্চ উচ্চতায় উঠবে তখন তার ব্যাগ জিরো হয়ে যাবে না? এইখানেও সেম ঘটনা ঘটছে। যখন তুমি বি এবং সি হচ্ছে কি তার ক্ষেত্রে সর্বোচ্চ পয়েন্টে তার ব্যাগ কি হবে? অবশ্যই জিরো হয়ে যাবে। সিমিলারলি যখন হচ্ছে কি বস্তুটাকে তুমি ক্যাচে নাও, যখন তুমি একটা বলকে ক্যাচ নাও তোমার মাঠে, তখন হচ্ছে কি তোমার হাতে এই জিনিসটা খুব জোরে পড়ে, ওইটাই হচ্ছে তার ম্যাক্সিমাম ব্যাগ। সো হচ্ছে কি আমার পয়েন্টে বল বা বস্তুর ব্যাগ কি হবে? আমাদের ম্যাক্সিমাম একটা ব্যাগ পেয়ে যাব। ওকে, সো মোটামুটি হচ্ছে কি আমরা টাইপস অফ মোশন নিয়ে অনেক আলোচনা করলাম। আমাদের যদি এখানে আরো কোনো কনফিউশন থাকে আমরা পরবর্তীতে ইনশাল্লাহ আরো ক্লাস নিয়ে আসবো, ওগুলো একটু হাই লেভেলের হবে বা আরো বেসিক ক্লিয়ার করার মতো ক্লাসগুলো আমরা নিয়ে আসবো। আশা করি তোমরা সবাই ক্লাসগুলো করবে এবং তোমার বন্ধুদের সাথে এগুলো শেয়ার করবে। কারণ হচ্ছে কি ভাইয়া, তোমার শেয়ার করলে অবশ্য জ্ঞান কখনোই কমে না। তুমি যদি আজকে একটা এই ক্লাসটা শেয়ার করো বা তোমার একটা বন্ধুর সাথে শেয়ার করা জানাও, তাহলে হচ্ছে কি তোমার বন্ধু অন্য একটা ক্লাস বা অন্য কারো একটা ক্লাস, যে কোনো ভাইয়ার হইতে পারে, যে কোনো প্ল্যাটফর্মের হইতে পারে, বা যে কোনো সাবজেক্টের একটা ক্লাস কি করবে তোমার সাথেও শেয়ার করবে, তারপর তুমিও জানতে পারবে। এগুলো তোমার ভালোর জন্য করতে পারো এবং শেখার আসলে কোনো শেষ নাই। আমরাও তোমাদের কাছ থেকে অনেক কিছু শিখবো ইনশাল্লাহ। চলো হচ্ছে কি আমাদের পরবর্তী টপিকস হচ্ছে কি তোমার স্কেলার ও ভেক্টর রাশি। স্কেলার এবং ভেক্টর, স্কেলার এবং ভেক্টর খুবই সিম্পল একটা বিষয়, কারণ হচ্ছে কি আশা করি তোমরা এগুলো জানো বা ধারণা পেয়ে আসছো। স্কেলার রাশির ক্ষেত্রে আমরা কি জানি? স্কেলার রাশিকে শুধুমাত্র মান দ্বারা প্রকাশ করা যায়। যেমন হচ্ছে কি আমরা ধরো তোমার কাছে 10 টাকা আছে, 10 টাকাকে আমরা কি বলতে পারতেছি? শুধুমাত্র মান বা সংখ্যা দ্বারা আমরা প্রকাশ করতে পারতেছি। যেমন 10 টাকা মানে 10 টাকাই, এর থেকে বেশি আমাদের আর কিছু প্রকাশ করা লাগতেছে না। কিন্তু যখন তুমি বলবা যে হচ্ছে আহ, তোমার এখান থেকে ধরো তুমি এখন তোমার বাসায় আছো, তোমার বাসা থেকে তোমার স্কুল হচ্ছে কি 10 কিলোমিটার দূরে। এখন তোমাকে প্রশ্ন করা হবে তুমি কোন দিকে, উত্তর দিক, দক্ষিণ, পূর্ব না পশ্চিম, কোন দিকে তোমার 10 কিলোমিটার দূরে। সো হচ্ছে কি ওই ক্ষেত্রে তোমার একটা দিকের কথা উল্লেখ করা লাগবে। সো ওই ক্ষেত্রে ওই জিনিসটা হচ্ছে কি আমাদের একটা ভেক্টর রাশি। যেমন হচ্ছে কি এখানে আমরা টাকার উদাহরণটা দিতে পারি। আর পরে যখন আমরা ভেক্টর নিয়ে আলোচনা করতেছি, এখন ভেক্টরের ক্ষেত্রে আমাদের কি লাগে? মান ও দিক উভয়টাই লাগে। উদাহরণ হচ্ছে কি তোমার স্কুলের দূরত্ব, তোমার স্কুল। ওকে, আমরা বুঝতে পারলাম। এখন হচ্ছে কি তোমার স্কেলার রাশিকে আমরা শুধুমাত্র মান, ভেক্টরকে মান এবং দিক দ্বারা আমরা প্রকাশ করতে পারি। এখন হচ্ছে কি ভেক্টর প্রকাশ করারও একটা নিয়ম আছে। ভেক্টরকে আমরা একটা প্রতীকের মাধ্যমে প্রকাশ করব এবং তার উপরে কি করব? একটা তীর চিহ্ন দিব, অথবা হচ্ছে কি এইটার নিচে একটা দাগ দিতে পারি, অথবা হচ্ছে কি এটাকে আমরা বোল্ড করে লিখতে পারি। এই যে এটাকে আমরা বোল্ড করে লিখতে পারি। নর্মালি মানুষ এটা দেয় না, এটা করে না, কারণ হচ্ছে কি এখানে বারবার আঁকাঝুঁকি করার দরকার নেই। তুমি কি করবা? তোমার উপরে যে তীর চিহ্নটা দেওয়া লাগে ওইটা দিয়ে খুব সিম্পলি তুমি ভেক্টরকে প্রকাশ করতে পারো, অথবা হচ্ছে কি নিচে একটা দাগ দিয়েও প্রকাশ করতে পারো। আর স্কেলারের ক্ষেত্রে সিম্পলি জাস্ট একটা সংখ্যা অথবা বি এইভাবে মানে একটা প্রতীক দ্বারা তাকে তুমি আইডেন্টিফাই করে দিতে পারো। ওকে, এখন হচ্ছে কি আমরা সরণ এবং দূরত্ব, অর্থাৎ তোমার সরণ ও দূরত্ব জানার জন্যই কিন্তু তোমার ভেক্টর এবং স্কেলারের বেসিক নিয়ে আলোচনা করা হয়েছে। সো এই লেখাটাকে আমরা একটু ছোট করে দিই। ওকে, এখন তোমার হচ্ছে স্কেলার ও ভেক্টর, ও সরি সরণ, সরণ, তারপর হচ্ছে কি তোমার দূরত্ব। আচ্ছা, চলো প্রথমে আমরা কি একটা পথ চিন্তা করি। ধরো এই যে একটা আঁকাঝুঁকি একটা পথ, সরি এই পথটা একটু আবার আঁকি। ওকে, ধরো এটা এ পয়েন্ট, এটা হচ্ছে কি তোমার বি পয়েন্ট। এখন এইটা থেকে আমরা দূরত্ব বের করি। ধরো এটা দেখতে, এটা 1 কিলো, এটা 2 কিলো, এটা 3 কিলো, এটা 4 কিলো, ধরলাম এই পয়েন্টে গিয়ে 4.5 কিলোমিটার হইলো। সো এটার দূরত্বকে আমরা কি বলতেছি? 4.5 কিলোমিটার, 4.5 কিলোমিটার। এখন যখন তোমার সরণের ব্যাপারটা আসবে, সরণ হচ্ছে সিম্পলি তোমার প্রথম এবং শেষ, অর্থাৎ আদি এবং শেষ বিন্দুর মধ্যবর্তী সর্বনিম্ন দূরত্বকে আমরা কি বলতেছি? সরণ বলতেছি। সো এটাকে আমরা কি বলতে পারি? আদি ও শেষ বিন্দুর মধ্যবর্তী সর্বনিম্ন দূরত্ব। সর্বনিম্ন দূরত্ব বের করতে হলে তুমি কি করবা? সিম্পলি একটা সরল রেখা এঁকে দিবা। এ থেকে বি বরাবর কি করবে? একটা সরল রেখা এঁকে দিবা। সরি, আমার দাগটা আবার দেওয়া লাগবে। এই যে এ থেকে বি পর্যন্ত আমরা কি করলাম? সিম্পল একটা সরল রেখা আঁকলাম। এখন আমরা দূরত্বটা বের করি, 1 2 3। দেখা গেল কতটুকু পাইলাম? এখন এখন আমাদের সরণ কতটুকু হইল? 3 কিলোমিটার।
সো আমরা কি বলতে পারি, সরণ হচ্ছে আদি ও শেষ বিন্দুর সর্বনিম্ন দূরত্ব, আর তোমার দূরত্বটা হচ্ছে আদি ও শেষ বিন্দুর মধ্যবর্তী দূরত্ব। এখানে সর্বনিম্ন কথাটা মাস্ট না, এটা হচ্ছে কি তোমার মধ্যবর্তী দূরত্ব। কিসের মধ্যবর্তী দূরত্ব? দুটি পয়েন্টের মধ্যবর্তী দূরত্ব। সো এখন আমরা, এটা তো আমরা ফার্স্ট কেস গেল, এটা হচ্ছে আমাদের প্রথম 1 নম্বর কেস। এখন যদি আমরা সেকেন্ড একটা কেস নিয়ে আলোচনা করি, যেখানে তুমি দেখতে পাবা তোমার রাস্তাটা হচ্ছে এটা, এটা তোমার এ পয়েন্ট, এটা হচ্ছে তোমার বি পয়েন্ট। এখন আমরা দূরত্ব যদি বের করি, ধরে নেই হচ্ছে কি এটা 1, এটা 2, তার মানে হচ্ছে কি মধ্যবর্তী দূরত্ব হচ্ছে কি আমাদের 2 কিলোমিটার। সো আমরা কি লিখতে পারি, দূরত্ব হচ্ছে কি আমাদের 2 কিলোমিটার। এখন তোমাকে যদি বলা হয় এখানে সরণ কত, এ এবং বি এর মাঝে তুমি কি করবা, সর্বনিম্ন পথ আঁকবা। এই যে একটা তুমি সর্বনিম্ন দাগ দিলা, এখন দেখলা আগের এবং বর্তমান দাগ দুইটা কিন্তু সিমিলারলি মিলে গেছে। সো হচ্ছে কি আমাদের সরণের কি কোনো চেঞ্জ হয়েছে? কোনো চেঞ্জ হয়েছে না, কারণ হচ্ছে কি আমাদের পূর্বে যা ছিল এখনো তাই আছে। সো হচ্ছে আমাদের সরণ কতটুকু হয়েছে, 2 কিলোমিটার। সো এইখান থেকে আমরা একটা কথা বলতে পারি, যে জিনিসটা হচ্ছে তোমার বইয়ে নাই, বাট হচ্ছে কি তুমি একটু জেনে রাখো, এটা হচ্ছে একটা জেনারেল নলেজ, এটা হচ্ছে কি খুব সহজভাবে ইজিলি চিন্তা করলে এই জিনিসটুকু বোঝা যায়। চলো আমরা একটু দেখি, এই চিত্রটাকে আমরা একটু ছোট করে নিই। ওকে, ওকে, আমাদের কাজ হয়ে গেছে। এখন তুমি এখানে কি দেখতে পাচ্ছ ভাইয়া, প্রথম কেসে তোমার হচ্ছে কি দূরত্ব হয়েছে 4.5 কিলোমিটার, সরণ হয়েছে তোমার 3 কিলোমিটার। সেকেন্ড কেসে তোমার দূরত্ব ছিল 2 কিলোমিটার, সরণ ছিল 2 কিলোমিটার। সো আমরা কি বলতে পারি, সরণ ও দূরত্বের মাঝে একটা সম্পর্ক আমরা বের করতে পারি, সরণ ও দূরত্ব। প্রথমে আমরা কি দেখতে পাইছি, দূরত্বটা বেশি, তার মানে কি সরণের থেকে দূরত্ব অলওয়েজ বেশি হবে। পরে কি দেখলাম, দুইটা ইকুয়াল হয়েছে। সো আমরা কি করলাম, একটা সমান চিহ্ন করে দিলাম, অর্থাৎ ইকুয়াল করে দিলাম। সো এখন আমরা একটা শর্ত পাইছি, বা আমরা জেনারেলি বলতে পারি, সরণ দূরত্বের সমান অথবা সর্বদাই দূরত্ব থেকে কম হবে। দূরত্ব থেকে কম হবে, সর্বদাই কি হবে, তোমার সরণটা দূরত্ব থেকে কম হবে অথবা সমান হইতে পারে দূরত্বর। দূরত্ব থেকে কখনোই সরণ তোমার বেশি হবে না। তারপর হচ্ছে কি তোমার দুইটা জিনিস জানা লাগবে, একটা হচ্ছে তোমার মাত্রা, মাত্রা এবং হচ্ছে কি তোমার একক। এককটা কি, যেহেতু তুমি হচ্ছে কি সরণ বা দূরত্ব ডিস্টেন্স নিয়ে তুমি আলোচনা করতেছো, ডিস্টেন্সের এসআই একক কি, এসআই একক হচ্ছে কি আমাদের মিটার, এবং হচ্ছে কি মাত্রা, মাত্রা হচ্ছে কি তোমার এল, এল হচ্ছে কি তোমার সরণের মাত্রা। এখন এই মাত্রার বিষয়টা নিয়ে আমরা একটু আলোচনা করব, কারণ মাত্রাটা বোঝার বিষয় আছে, বুঝতে পারছো, এই মাত্রাটা তোমার একটু বোঝা লাগবে। সো চলো আমরা আমাদের পরের পেজে চলে যাই, তোমাকে একটু মাত্রাটা আমরা একটু বুঝিয়ে দিই। মাত্রা, এখন তুমি যদি মাত্রা নিয়ে আলোচনা করো, মেইনলি হচ্ছে কি আমরা যে যখন হচ্ছে আমরা একটু বড় ক্লাসে উঠবো, আমরা তখন বিভিন্ন কিছুর মাত্রা পাবো, আমরা থিটা, তারপর হচ্ছে কি অর্থাৎ তোমার ডিগ্রির ক্ষেত্রে, বিভিন্ন কিছুর ক্ষেত্রে, কেলভিনের ক্ষেত্রে, মানে বিভিন্ন কিছুর ক্ষেত্রে আমরা মাত্রা বের করতে পারবো। বাট তোমাদের ক্ষেত্রে এখন হচ্ছে আমরা জাস্ট 3টা বিষয় নিয়ে আলোচনা করব, তোমাদের ভর, সময় এবং দৈর্ঘ্য, এই 3টা বিষয় নিয়ে আমরা আলোচনা করব। সো আমরা কি লিখবো, প্রথমে ভর, তারপরে হচ্ছে তোমার সময়, তারপর হচ্ছে কি তোমার দৈর্ঘ্য। সো ভরকে আমরা কিভাবে বলি, ভরের ইংলিশ নামটা হচ্ছে কি তোমার মাস, সময়ের ইংলিশ নামটা হচ্ছে কি তোমার টাইম, দৈর্ঘ্যের ইংলিশ নেম হচ্ছে কি লেংথ। সো ভরের মাস থেকে আমাদের এম আসছে, সময়ের টাইম থেকে আমাদের টি আসছে, দৈর্ঘ্যের এল থেকে লেংথ থেকে আমাদের কি আসছে, এল আসছে। ভরের ক্ষেত্রে আমরা কি একক হচ্ছে তার কেজি, এটা হচ্ছে কি তোমার ইউনিট, ইউনিট হচ্ছে তোমার কেজি, সময়ের ইউনিট হচ্ছে কি তোমার সেকেন্ড, দৈর্ঘ্যের ইউনিট হচ্ছে কি আমাদের বলতো, এটা হচ্ছে তোমার মিটার। এই সবগুলো হচ্ছে কি এসআই একক দিয়ে আমরা হিসাব করতেছি। ওকে, আর এই উপরেরগুলো হচ্ছে কি আমাদের মাত্রা ছিল, বুঝতে পারছো। সো আমরা কি বলতে পারি, আমাদের এইখানে কি ছিল, দূরত্ব, দূরত্ব হচ্ছে কি আমাদের লেংথ, ওয়ান টাইপ অফ লেংথ না, কারণ হচ্ছে কি এখানে আমরা কোনো কিছুর একটা ডিস্টেন্স অথবা লেংথ, এখানে আমরা কি মাপতেছি, একটা দূরত্ব মাপতেছি। সো হচ্ছে কি আমাদের দূরত্বের ইংলিশ কি লেংথ। সো এখানে আমরা কি লিখতে পারি, আমাদের মাত্রাটা হবে কি এল হবে অলওয়েজ। দেন হচ্ছে কি আমরা দ্রুতি ও বেগ নিয়ে আলোচনা করব। আমরা প্রিভিয়াস লেকচারটা মানে প্রিভিয়াস স্লাইডটা যদি ভালোভাবে বুঝতে পারি, তাহলে পরের স্লাইডগুলো আমাদের ইজি হবে। কারণ দ্রুতি বলতে আমাদের কি বোঝায়, দ্রুতি খুবই সিম্পল জিনিস। দ্রুতির দ দিয়ে তুমি মনে রাখো কি করবা, দূরত্ব লিখবা উপরে, দূরত্ব ভাগ সময়।
সো তুমি কি বলতে পারো? তুমি বলতে পারো সময় সাপেক্ষে দূরত্বের পরিবর্তনের হার। কি লিখতে পারো তুমি? তোমাকে এই প্রথম সংজ্ঞাটা আমি লিখে দিই, সময়ের সাপেক্ষে দূরত্বের পরিবর্তনের হার। অবশ্য হার আর লেখা লাগবে না, সময়ের সাপেক্ষে দূরত্বের পরিবর্তন এটা লিখলেই হবে। কারণ হচ্ছে কি, সময় দ্বারা যদি কোনো কিছুকে আমরা ভাগ করি অলরেডি হার কথাটা চলে আসে। আমরা কি লিখতে পারি? সময়ের সাপেক্ষে দূরত্বের পরিবর্তনকে আমরা কি বলি? দ্রুতি বলি। ওকে, বোঝা গেল। সো এইখানে আমরা কি দেখতেছি? দ্রুতি হচ্ছে কি দূরত্ব ভাগ সময়। এখন যখন আমরা বেগ লিখবো, বেগটা হচ্ছে কি আমাদের অবশ্যই একটা ভেক্টর রাশি। সো আমরা এখানে কি লিখবো? আমাদের সরণ ভাগ সময়। এখানে বিষয়গুলো খুব ইজি। আমাদের বেগ হচ্ছে তোমার একটা ভেক্টর রাশি কখন পাবো? যখন হচ্ছে কি আমাদের তার বেসে, অর্থাৎ তার ভিতরে একটা ভেক্টর রাশি থাকবে। বেগকে আমরা ভেঙে প্রকাশ করলাম কি সরণ ভাগ সময়। এখানে সরণ হচ্ছে কি একটা ভেক্টর রাশি, কারণ সরণের অবশ্যই দিক এবং মান দুইটাই আছে। সো হচ্ছে কি আমাদের বেগটা হচ্ছে কি তোমার ভেক্টর রাশি। সিমিলারলি যখন আমরা দ্রুতিটাকে একটু বিশ্লেষণ করব, ভাঙবো, তখন আমরা কি পাবো? দূরত্ব ভাগ সময়। দূরত্ব হচ্ছে কি তোমার এখানে একটা স্কেলার রাশি। সো হচ্ছে কি আমাদের দ্রুতিটাও হচ্ছে কি তোমার একটা স্কেলার রাশি। এখন হচ্ছে কি আমরা তাদের মাত্রা এবং একক নিয়ে আলোচনা করব। দেখো তো তোমার উপরে কি আছে? দূরত্বকে আমরা কি দ্বারা প্রকাশ করি? হচ্ছে কি মিটার দ্বারা। নিচে হচ্ছে কি সময়কে আমরা কি দ্বারা প্রকাশ করি? সময়ের একক হচ্ছে কি তোমার সেকেন্ড। সো এই জিনিসটার ইউনিট হচ্ছে কি মিটার পার সেকেন্ড। সিমিলারলি বেগের ক্ষেত্রেও সেম, উপরে মিটার নিচে সেকেন্ড, দিস ইজ কল্ড মিটার পার সেকেন্ড। এবং হচ্ছে কি তার মাত্রা নিয়ে যখন আমরা আলোচনা করব, মাত্রা কি উপরে সরণ আর নিচে হচ্ছে কি তোমার সময়। সো সরণ হচ্ছে কি তোমার লেংথের এল আনলাম, এবং নিচে হচ্ছে কি সময়ের টাইমের টি আনলাম। সো হচ্ছে কি আমাদের মাত্রা হচ্ছে কি তোমার এল টি ইনভার্স 1 আমাদের হয়ে গেল। সো হচ্ছে কি দ্রুতি এবং ব্যাকটা আমরা বুঝে ফেললাম। তারপর হচ্ছে আমাদের বাস্তব উদাহরণের আগেও তোমার একটা জিনিস জানা থাকা দরকার, যেটা হচ্ছে কি তোমার ত্বরণ। চল আচ্ছা, ত্বরণটা আমরা একটু পরে আলোচনা করি, কারণ পরে আমাদের আরেকটু পড়াশোনা করা লাগবে। ওকে, এখানে আমরা দেখতে পাচ্ছি, ধরো এটা তুমি। তুমি কি করতেছো? এই যে ধরো এটা তুমি, বুঝতে পারছো? এটা তুমি। তুমি কি করতেছো? একটা পাথরকে সুতায় বেঁধে মাথার চারপাশে ঘোরাচ্ছ। তখন কি হচ্ছে? তুমি একটু চিন্তা করো তো বাস্তবভাবে। যখন তুমি মাথার চারপাশে বস্তুটাকে ঘোরাবা, তখন হচ্ছে কি তোমার হাতের দিকে একটা বল কাজ করবে, তুমি হাতের আঙ্গুলে দেখবা ব্যথা পাবা। যখন একটু বেশিক্ষণ ঘোরাবা, তখন হচ্ছে কি আঙ্গুলের দিকে ব্যথা পাবা। তার মানে কি তোমার আঙ্গুলটাকে কি করতেছে? ওই সুতাটা টানতেছে, একটা টান বল প্রয়োগ করতেছে। এই টান বলটা কিভাবে কাজ করে? তুমি যখন এই পাথরটাকে ঘোরাচ্ছ, তখন হচ্ছে কি পাথরটা প্রতি মুহূর্তে তার স্পর্শক বরাবর কি করতেছে? একটা বল প্রয়োগ করতেছে। এগুলো একটু বড় ক্লাসের পড়া। বাট হচ্ছে কি তোমার এইখানে তোমার বইয়ের ক্ষেত্রে যদি আমরা বইটাকে ভালোভাবে পড়তে চাই, তাহলে হচ্ছে কি বই আমাদের দুইটা কোয়েশন করা হয়েছে। তোমার এই একটা তোমার এই একটা যে কেস, এই কেসটা নিয়ে তোমার দুইটা কোয়েশন করা হয়েছে। কি করা হয়েছে? প্রথমটা বলা হচ্ছে কি, যখন তুমি এই সুতা দিয়ে ঘোরাবা, তখন পাথরটা সমদ্রুতিতে ঘুরছে নাকি সমবেগে? সমদ্রুতিতে, আচ্ছা, সমদ্রুতিতে নাকি সমবেগে? এখন তুমি একটু উত্তরটা দাও, কি হইতে পারে? যেহেতু আমরা দেখতেছি আমরা বস্তুটাকে ঘোরাচ্ছি বারবার, তার মানে হচ্ছে কি বস্তুটা বারবার তার দিকের চেঞ্জ করতেছে, একবার যাচ্ছে এইদিকে, আরেকবার তার দিক হচ্ছে এইদিকে, তার মানে স্পর্শক বরাবর তার একটা বল অলওয়েজ আছেই। সো হচ্ছে কি আমাদের যেহেতু দিকের একটা চেঞ্জ হচ্ছে, সো আমরা কি বলতে পারি? যেহেতু এখানে দিকের চেঞ্জ হচ্ছে, তার মানে কি এইটা একটা ভেক্টর রাশি হলে, এটা যদি আমাদের ভেক্টর রাশি হয়, তাহলে ভেক্টর রাশি চেঞ্জ হবে। কিন্তু যদি স্কেলার রাশি নিয়ে আমরা আলোচনা করি, যেহেতু স্কেলার রাশির ভিতরে দিকের কোনো কথা নাই, সো হচ্ছে কি স্কেলার রাশির কোনো চেঞ্জ হবে না। মানে কথাটা যদি আরেকটু স্পষ্টভাবে বলতে চাই, এই ক্ষেত্রে যখন আমরা পাথরটাকে ঘোরাচ্ছি, পাথরটার দিক অলওয়েজ চেঞ্জ হচ্ছে। অলওয়েজ যদি চেঞ্জ হয়ে থাকে, তাহলে যখন সমদ্রুতিতে আমরা আলোচনা করব, আমরা সম কথাটা বাদ দিয়ে যদি দ্রুতি এবং বেগ নিয়ে আলোচনা করি, দ্রুতি হচ্ছে কি দূরত্ব। দ্রুতি জিনিসটা হচ্ছে কি তোমার দূরত্ব ভাগ সময়। আর নিচে হচ্ছে কি তোমার, হ্যাঁ, দূরত্ব ভাগ সময়। আর বেগের ক্ষেত্রে হচ্ছে কি সরণ ভাগ সময়।
এখন তুমি বলো তো, দূরত্ব ভেক্টর রাশি না সরণ ভেক্টর রাশি? আমরা আগে পরে আসছি কি, আমাদের সরণটা হচ্ছে কি ভেক্টর রাশি। সো হচ্ছে কি ভেক্টর রাশির ক্ষেত্রে কি হইতে হবে, তোমার দিকের চেঞ্জ হলে কি তোমার সরণের চেঞ্জ হয়ে যাবে। সো হচ্ছে কি তোমার যেহেতু সরণের চেঞ্জ হবে, তার মানে কি তোমার ব্যাগেরও কি হবে, ব্যাগেরও চেঞ্জ হয়ে যাবে। কিন্তু তুমি তোমার কি দূরত্ব যেহেতু স্কেলার রাশি, দূরত্বের চেঞ্জ হবে না, তার মানে কি দ্রুতিরও চেঞ্জ হবে না। সো আমরা কি বলতে পারি, এই বস্তুটা কিভাবে যাবে, সমদ্রুতিতে যাবে। কারণ তার দূরত্বের কোনো পরিবর্তন হয় নাই, যেহেতু আগে যা দ্রুতি ছিল বর্তমানেও সেম দ্রুতি থাকে, তার মানে এটাকে আমরা কি বলতেছি, সমদ্রুতি। সো এখানে আমাদের কি আনসারটা হচ্ছে কি সমদ্রুতিতে যাবে। আর আশা করি তোমাদেরকে যেভাবে বুঝাইলাম তোমরা কারণটাও বুঝে গেছো। আর যদি কোনো কোয়েশন থাকে আমাদের পরে আস্ক করো, জিজ্ঞেস করো তুমি। তারপরে তোমার সেকেন্ড কোয়েশনটা হচ্ছে কি, পাথরটাকে যদি আমি হঠাৎ ছেড়ে দেই তখন পাথরটা সমদ্রুতিতে যাবে না সমবেগে যাবে। সো তুমি যদি এখানে চিন্তা করো, তুমি পাথরটা এইখানে ছিল, তোমার পাথরটা ছিল কি এ পয়েন্টে ছিল, পাথরটাকে যখন ছেড়ে দিছো পাথরটা কি করলো, এভাবে আস্তে আস্তে এইখানে চলে আসলো। এই পয়েন্টটাকে আমরা কি করলাম, বি পয়েন্ট নাম দিলাম। এখন আমরা কি বলতে পারি, এইখান থেকে যখন পাথরটা এইখানে গেল, এ থেকে বি পয়েন্টে গেল, তখন তার দেখো তো দূরত্ব কতটুকু, ধরলাম তার দূরত্ব ডি। তার দূরত্ব ডি হইলে তার সরণটাও কতটুকু, তার সরণটাও যদি আমি সোজা পথে মাপি তখন হচ্ছে কি তার সরণটাও আমি ডি পাবো। অর্থাৎ তার অর্থাৎ তার দূরত্ব এবং সরণ দুইটাই সেম। সো হচ্ছে কি যেহেতু দুইটাই সেম, সো আমরা কি বলতে পারি, এখানে আমাদের সমদ্রুতি এবং সমবেগ উভয় বেগেই যাবে। সো আমাদের সেকেন্ড কোয়েশনটা কি ছিল তোমার, ছেড়ে দিলে, ছেড়ে দিলে কি হবে। যেহেতু এখানে দিকের কোনো চেঞ্জ হচ্ছে না, অর্থাৎ এখানে দিকটাও সেম আছে এবং দূরত্ব এবং সরণ উভয়ই সেম আছে। সো এটাকে আমরা কি বলতে পারতেছি, এটাকে বলতে পারতেছি সমদ্রুতি ও সমবেগ, সমদ্রুতি ও সমবেগ। ওকে, সো এটা আমাদের বোঝা হয়ে গেল। এই তো, এখন আমাদের ত্বরণ চলে আসছে। সো আমরা কি বলি, আমরা ত্বরণ নিয়ে এখন আলোচনা করব। ত্বরণ জিনিসটা কি, ত্বরণ হচ্ছে তোমার বেগ ভাগ সময়, বেগ ভাগ সময়। আর বেগ জিনিসটা হচ্ছে কি, বেগ হচ্ছে কি তোমার সরণ ভাগ সময়। আর নিচে তোমার এইখানের সময়টা, এটা এই জিনিসটা কি, প্রথম জিনিসটা হচ্ছে কি আমরা তোমার ব্যাগটাকে ভাঙলাম, ব্যাগ হচ্ছে কি তোমার সরণ ভাগ সময়। সো আলটিমেটলি জিনিসটাকে আমি কি লিখতে পারি, সরণ ভাগ সময় স্কোয়ার। সো সরণের, সরণকে আমরা কি দ্বারা প্রকাশ করি, মিটার দ্বারা, সময়কে আমরা কি দ্বারা প্রকাশ করি, সেকেন্ড দ্বারা, সেকেন্ড স্কোয়ার। সো আলটিমেটলি জিনিসটাকে আমরা কি লিখতে পারতেছি, এম এস ইনভার্স টু, কারণ এসটা যখন উপরে যাবে তখন তার উপরে কি আমাদের ইনভার্স চলে আসবে। সো এই জিনিসটা আমরা বুঝে গেছি। এবং হচ্ছে কি তার, সো আমরা ত্বরণের এককটা পাইছি, এটা কি পাইলাম আমরা, ইউনিট পাইলাম, ইউনিট। কিন্তু যখন হচ্ছে কি আমরা মাত্রা নিয়ে আলোচনা করব, মাত্রা ওইভাবেই সিমিলারলি, উপরে আমাদের কি আছে, সরণ আছে, সরণকে আমরা কি দ্বারা প্রকাশ করি, লেংথ। সো উপরে থাকবে এল, আর নিচে হচ্ছে কি টাইম, টাইম স্কোয়ার। সো আলটিমেটলি আমাদের জিনিসটা কি হচ্ছে তোমার এল টি ইনভার্স টু। ওকে, এখন হচ্ছে কি তোমার গ্রাফ অ্যানালাইসিস। এখন আমাদের যে গ্রাফটা আছে, গ্রাফটা নিয়ে আমরা একটু আলোচনা করব। ত্বরণ বলতে আমরা কি জিনিসটা বুঝলাম, ত্বরণ হচ্ছে কি সময়ের সাথে বেগের পরিবর্তন, অর্থাৎ সময়ের সাথে বেগের চেঞ্জ হলে কি বুঝতে পারবো আমাদের ত্বরণ হচ্ছে। এখানে যদি আমাদের গ্রাফটা দেখি, আমরা প্রথমে এতটুকু নিয়ে আলোচনা করব। এখানে আমরা কি দেখতে পাচ্ছি, যখন জিরো থেকে এ লাইনটা আমাদের শুরু হইলো, তখন আমরা কি দেখতে পাচ্ছি, এখানে সময়ের চেঞ্জ হচ্ছে এবং ব্যাগেরও চেঞ্জ হচ্ছে, জিনিসটার ব্যাগ বাড়তেছে। সো আমরা কি বলতে পারতেছি, এ লাইনে আমাদের কি হচ্ছে, ত্বরণ আছে। কি ত্বরণ, এটা পজিটিভ ত্বরণ, মানে কি হচ্ছে আমাদের ত্বরণটা বাড়তেছে। সো এটাকে আমরা পজিটিভ ত্বরণ বলবো। ত্বরণটাকে আমরা কি দ্বারা প্রকাশ করি, ত্বরণটাকে আমরা এক্সিলারেশন বা এ ডাবল সি ই LERATION শন, দিস ইজ কল্ড এক্সিলারেশন। এক্সিলারেশনকে আমরা কি দ্বারা প্রকাশ করি, এ দ্বারা। এ এর যদি পজিটিভ চেঞ্জ হয় তাহলে আমরা কি বলতেছি, ধনাত্মক ত্বরণ। এর যদি নেগেটিভ চেঞ্জ হয়, এটাকে আমরা কি বলতেছি, মন্দন বলতেছি, মন্দন বা ঋণাত্মক ত্বরণ। এই দুইটা কথা তুমি একটু মনে রাখবা, বুঝতে পারছো। সো হচ্ছে কি, তুমি যদি পরের গ্রাফটাতে দেখো, পরের লাইনটাতে বি, বি লাইনে আমরা কি দেখতে পাচ্ছি, সময় চেঞ্জ হচ্ছে এখানে, ভালো কথা, কিন্তু এখানে ব্যাগের কোনো চেঞ্জ হচ্ছে না। সো এখানে আমরা কি বলতে পারতেছি, এখানে ত্বরণ নাই। ত্বরণ আছে এখানে, এখানে কোনো ত্বরণ নাই, ত্বরণ ইকুয়াল কত, জিরো। যখন আমরা সি লাইনটা নিয়ে চিন্তা করতেছি,
টাইমের চেঞ্জ হচ্ছে, ব্যাগেরও চেঞ্জ হচ্ছে। সো এটাকে কি বলতে পারতেছি, আমাদের ধনাত্মক ত্বরণ হচ্ছে, অর্থাৎ ত্বরণ হচ্ছে। ধনাত্মক ত্বরণটাই হচ্ছে কি ত্বরণ। যখন আমরা ডি লাইন নিয়ে চিন্তা করব, আমাদের সময়ের চেঞ্জ হচ্ছে এবং ব্যাগেরও চেঞ্জ হচ্ছে। ব্যাগটা কি এখন ঋণাত্মক দিকে চেঞ্জ হচ্ছে, অর্থাৎ কমতেছে। সো এই জিনিসটা হচ্ছে কি আমাদের নেগেটিভ ত্বরণ বা মন্দন হচ্ছে। দেন হচ্ছে কি আমরা গতি রিলেটেড সমীকরণে চলে যাব। এখন হচ্ছে ভাইয়া তোমার গতি রিলেটেড যে সমীকরণগুলো আছে, খুবই ইজি, খুবই সিম্পল। এখানে তোমার কিছু পরিচয় জানা লাগবে। আমরা নর্মালি গতি রিলেটেড সমীকরণগুলো এখন একটু জানবো, পরিচয়গুলো জানবো। পরিচয়গুলো জানার পর কি করবো, আমরা একটু মুখস্থ করবো, যেগুলো হচ্ছে কি আমাদের অবশ্যই ম্যাথ প্রবলেমসগুলোতে লাগে। ইউ হচ্ছে আমাদের কি আদিবেগ, ভি হচ্ছে আমাদের শেষ বেগ, এ হচ্ছে কি আমাদের ত্বরণ, এস হচ্ছে কি আমাদের দূরত্ব, টি হচ্ছে কি আমাদের সময়। সো চলো আমরা কয়েকটা জিনিস দেখি। এস ইকুয়াল কি আমাদের ভিটি, এটা হচ্ছে আমাদের 1 নাম্বার ইকুয়েশন। দেন আমরা কি জানবো, 2 নাম্বার, ভি ইকুয়াল কত, ইউ প্লাস এটি। দেন আমরা কি জানবো, ভি স্কোয়ার ইকুয়াল ইউ স্কোয়ার প্লাস 2as। নর্মালি এই তিনটাই হচ্ছে আমাদের মেইন ইকুয়েশন। এখন প্রথমটাকে আমরা আরেকভাবে লিখতে পারি। যখন হচ্ছে কি সমবেগে যাবে তখন আমরা এটা ইউজ করব সমবেগ, অর্থাৎ তোমার এই লাইনে যখন আমাদের বি কার্ভ বরাবর যাবে তখন আমরা এস ইকুয়াল ভিটি সূত্রটা ইউজ করতে পারবো। কিন্তু যখন সি অথবা ডি কার্ভ দিয়ে যখন যাবে অথবা এ কার্ভটা দিয়ে যখন যাবে, তখন এখানে কি হচ্ছে, আমাদের ত্বরণ হচ্ছে। তার মানে এই সূত্রে আমাদের কি লাগবে, ত্বরণ লাগবে। ত্বরণটাকে আমরা এইভাবে আনতে পারি, এস ইকুয়াল ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। এটা আমরা কখন ইউজ করব, ত্বরণের ক্ষেত্রে। সো আমরা মেনলি তিনটা সূত্র পাইলাম। একটা হচ্ছে তোমার এস ইকুয়াল ভিটি সমবেগ, আরেকটা হচ্ছে কি তোমার ত্বরণের ক্ষেত্রে এস ইকুয়াল ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। কি ত্বরণ, এটা অবশ্যই তোমার সমত্বরণ হইতে হবে, অর্থাৎ এ এর মান প্রতি সেকেন্ডে সিমিলারলি অর্থাৎ ইকুয়ালি চেঞ্জ হওয়া লাগবে। দেন আমরা কি পাইলাম, চলো এই জিনিসটাকে একটু নিচে নিয়ে আসি আমরা। ওকে, ওকে, এখন ঠিক আছে। দেন হচ্ছে কি আমাদের ভি ইকুয়াল ইউ প্লাস এটি, অর্থাৎ কোনো একটা বস্তুকে ধরো তুমি ধাক্কা দিছো, বস্তুটা চলতে আছে এবং কিছু সময় পর বস্তুটা থেমে গেছে। যখন বস্তুটা থেমে যাবে তখন তার শেষ বেগ কতটুকু হবে, ভি ইকুয়াল ইউ প্লাস এটি। এখন তোমার মেজিক্যালি একটা ব্যাপার হচ্ছে, প্রথম যে দুইটা ইকুয়েশন আমরা এখানে আলোচনা করলাম, এই দুইটা ইকুয়েশনে তুমি দেখবে অবশ্যই টি আছে, অর্থাৎ টাইমের সাপেক্ষে আমরা হিসাব করতেছি। কিন্তু থার্ড ইকুয়েশনে তোমার কোনো টি নাই, অর্থাৎ তোমার একটা কোয়েশন যখন দেয়া থাকবে তখন তোমার ভালোভাবে পড়ে বোঝা লাগবে ওই কোয়েশনে তোমার সময় দেয়া আছে কি দেয়া নাই। যখন তোমার সময় দেওয়া থাকবে তখন তুমি উপরের দুইটা ইকুয়েশন ইউজ করবা, যখন তোমার টাইম অর্থাৎ সময় দেওয়া থাকবে না তখন তুমি 3 নম্বর ইকুয়েশন অর্থাৎ ভি স্কোয়ার ইকুয়াল ইউ স্কোয়ার প্লাস 2as এটা ইউজ করবা। বুঝতে পারছো? সো হচ্ছে কি, এখন তোমাকে একটা জিনিস যদি আরেকটু ভেঙে দেখাই, কি দেখাবো, এই যে দেখো। আচ্ছা, তোমার এই লাইনটা একটু সোজা করে আঁকি। ওকে, তোমার এস ইকুয়াল কি, ভিটি আমরা লিখলাম না। এখন ভি জিনিসটা আমরা কি লিখতে পারি, ভি ইকুয়াল আমরা কি লিখতে পারি, ইউ প্লাস এটি, তার উপরে আরেকটা টি গুণ আছে, ওই জিনিসটাকে আমরা কি লিখতে পারতেছি, ইউটি প্লাস, আচ্ছা সরি এখানে আমার একটু ভুল হয়েছে জিনিসটা, দাঁড়াও আমি আরেকটু তোমাকে ক্লিয়ার করে দিচ্ছি। এখানে আমার জিনিসটা তোমার কি কারণে ভুল হয়েছে আমি তোমাকে দেখাই। যখন হচ্ছে কি আমরা তোমার এখানে এস ইকুয়াল ভিটি লিখলাম, এস ইকুয়াল ভিটি লিখছি, এস ইকুয়াল ভিতে আমাদের এই ভিটা হচ্ছে কি তোমার গড় বেগ। সো হচ্ছে কি আমরা এই ভিটাকে আমরা লিখতে পারি কি তোমার ইউ প্লাস ভি ভাগ টু। সো এটাকে আমরা কি পাইলাম, একটা গড় বেগ পাইলাম। এখন হচ্ছে কি এইখানে যে ভি, এটাকে আমরা ভি প্রাইম দেই, এইখানে যে ভিটা আছে এই ভিটা হচ্ছে কি তোমার শেষ বেগ। সো ওই ভিটাকে আমরা কি লিখতে পারি, ইউ প্লাস এটি।
ইউ, সরি, এই লাইনটাকে আমি এখানে নিলাম, জিনিসটা খুব ছোট হয়ে গেছে। ইউ প্লাস এটি, মানে ওই, হ্যাঁ, লেখাটা তুমি বুঝতে পারতেছো না আসলে, আমি তোমাকে দাঁড়াও আরেকটু বোঝাই। আমি তোমাকে এই জিনিসটা একটু মুছে দেখাচ্ছি, ঠিক আছে? ওকে, আচ্ছা, এইখানে যে আমাদের ভিটা আছে, এই যে ভি প্রাইমটি, ভি প্রাইমটা হচ্ছে কি তোমার গড় বেগ। গড় বেগটাকে আমরা কিভাবে লিখতে পারি? আদি বেগ প্লাস শেষ বেগ ভাগ টু। এইখানে তোমার দেখো, এই ভিটা হচ্ছে কি তোমার শেষ বেগ। এই শেষ বেগের সূত্র আমরা কি জানি? এই যে তোমার শেষ বেগের সূত্র কি, ভি ইকুয়াল কি ইউ প্লাস এটি। সো এখানে আমরা কি লিখতে পারি? ইউ প্লাস এটি লিখলাম, নিচে টু আছে। সো আলটিমেটলি আমাদের জিনিসটা কি হচ্ছে? টু ইউ প্লাস এটি ভাগ টু। এখন তুমি টু দ্বারা ভাগ করলে এখানে তোমার ইউ থাকতেছে, কিন্তু পরবর্তীতে তোমার হাফটা চলে আসতেছে, হাফ এটি থাকতেছে। ওকে, সো আমরা ভি প্রাইম কি পাইলাম? ইউ প্লাস হাফ এটি। সো এই জিনিসটাকে আমরা কি করলাম, এখন একটু ছোট করে দিই, এই জিনিসটা এখন আপাতত আমাদের লাগতেছে না। আমরা কি পাইলাম? আমরা যেই জিনিসটা পাইলাম জাস্ট আমাদের ওইটাই থাকবে, বুঝতে পারছো? ওকে, জিনিসটাকে আমরা একটু ছোট করে দিই, এই জিনিসটাকে ছোট করে দিই। ওকে, সো আমরা ভি প্রাইমের মান পেলাম হচ্ছে কি তোমার ইউ প্লাস হাফ এটি। ইউ প্লাস হাফ এটি, তার উপরে আরেকটা টি গুণ ছিল। সো আলটিমেটলি জিনিসটাকে আমরা কি লিখতে পারি? ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। সো এইখানে যে তুমি যেই দুইটা সূত্র দেখতেছো, প্রথম এক নম্বর ইকুয়েশনে যেই তুমি সূত্র দেখতে পাচ্ছ, একটা সমবেগ আর একটা সমত্বরণের ক্ষেত্রে, দুইটা আলাদা কিছু না, দুইটা সিমিলার সেম জিনিস। কিভাবে? এই যে আমরা এখন তোমাকে প্রমাণ করে দেখাই দিলাম। এস ইকুয়াল ভিটি, ভি ছিল তোমার হচ্ছে কি গড়বেগ। গড়বেগটাকে আমরা কিভাবে লিখলাম? ইউ প্লাস ভি ভাগ টু। তখন তোমার শেষ বেগের সূত্রটা আমরা এখানে অ্যাপ্লাই করলাম, করার পর আমরা কি পেলাম? ভি প্রাইম ইকুয়াল পেলাম ইউ প্লাস হাফ এটি। তারপর ওই জিনিসটা, ওই মানটা কি করলাম, আমরা আমাদের প্রথম ইকুয়েশন আবার বসাই দিলাম। তারপর আমরা আলটিমেটলি তোমার প্রথম ইকুয়েশনের সেকেন্ড টপিকস অর্থাৎ সমত্বরণে যে দূরত্ব সেটা পেয়ে গেলাম। দেন আমরা চলে যাই আমাদের পরবর্তী স্লাইডে। এই যে গতি রিলেটেড সমীকরণ, গতি রিলেটেড সমীকরণ যেগুলো ছিল আমরা অলরেডি এখানে আলোচনা করে ফেলছি অলরেডি। সরি সরি সরি, আমি কি করবো, এই জিনিসটা কপি করে তোমার পরের স্লাইডে এটা নিয়ে যাই, কারণ তোমরা অনেকেই স্লাইড চাবা, আমি তোমাকে এখানে স্লাইডগুলো আমি দিয়ে দিব, সমস্যা নেই। স্লাইডগুলো আমি তোমাকে দিয়ে দিব, তুমি এগুলো কি করবা, পড়তে পারবা নিজে নিজে। ওকে, জিনিসটা আরো বড় করে দিই। ওকে, পরীক্ষার আগে তো এগুলো পড়তে পারবা, এগুলো নিজে নিজে একটু পড়বা, ট্রাই করবা, প্র্যাকটিস করবা। ওকে, ঠিক আছে। এখন হচ্ছে কি আমরা আমাদের একটা প্র্যাকটিস প্রবলেমে চলে যাই। এখানে আমরা দেখবো আমাদের কি কি চাওয়া হয়েছে। সো আমরা প্রথমে কি করবো, আইডেন্টিফাই করবো আমাদের কি কি চাওয়া হয়েছে। আমরা প্রথমে একটু দাগ দিয়ে নিব। একটি গাড়ির বেগ স্থির অবস্থা, মানে তার একটি গাড়ির আদি বেগ অর্থাৎ শুরুতে তার বেগ কত ছিল? জিরো। স্থির অবস্থা বলতে কি বোঝাচ্ছে? জিরো। সো আমরা কি লিখবো? ইউ ইকুয়াল জিরো মিটার পার সেকেন্ড। অবস্থা থেকে বেড়ে 1 মিনিটে আচ্ছা সরি, আমার একটু প্রবলেম হয়েছিল। একটি গাড়ির বেগ স্থির অবস্থা থেকে বেড়ে 1 মিনিটে 60 কিলোমিটার পার আওয়ার হয়েছে, গাড়ির ত্বরণ কত? তোমার বেগ যখন স্থির অবস্থায় ছিল, ইউ ইকুয়াল 0 মিটার পার সেকেন্ড। তারপর তোমার হচ্ছে কি টি ইকুয়াল হচ্ছে কি তোমার 1 মিনিট। 1 মিনিটকে আমরা কি করব, সেকেন্ডে প্রকাশ করবো অলওয়েজ, কারণ হচ্ছে কি আমাদের এসআই ইউনিটে সবকিছুই প্রকাশ করা লাগবে। দেন তোমার হচ্ছে কি বেগ হলো 60 কিলোমিটার পার আওয়ার, তার মানে তোমার শেষ বেগ হচ্ছে কি তোমার 60 কিলোমিটার পার আওয়ার। আমরা কি জানি সবকিছু মিটার পার সেকেন্ডে নিয়ে আসা লাগবে, তখন 60কে 1000 দ্বারা গুণ করে আমরা কি করব, মিটার বানাবো। এবং 1 আওয়ারকে কি করব আমরা, সেকেন্ডে নিয়ে আসবো। কিভাবে নিয়ে আসবো তোমার, এই যে তোমার 60 × 1000 মিটার ভাগ হচ্ছে কি নিচে 1 ঘন্টা হচ্ছে কি তোমার 3600 সেকেন্ড। সো আমরা কি পাবো, আমরা একটু ক্যালকুলেটরে যদি হিসাব করে আমরা পাবো তোমার 15 সম্ভবত, এখানে তোমার সরি 16.67 মিটার পার সেকেন্ড। আলটিমেটলি আমরা কি পেলাম? 16.67 মিটার পার সেকেন্ড। এখন তোমাকে একটা জিনিস দেখাই, যে তুমি অলওয়েজ কি করবে, এভাবে হিসাব করার দরকার নাই। যখন তোমার ভি বা কোনো একটা মান
কিলোমিটার পার আওয়ারে দেওয়া থাকবে, ওইটাকে আমরা খুব ইজিলি মিটার পার সেকেন্ড আমরা প্রকাশ করতে পারবো। কিভাবে? তুমি যা দেওয়া থাকবে ওইটাকে সরাসরি 3.6 দ্বারা ভাগ করবা। 3.6 দ্বারা ভাগ করলেই তুমি কি পেয়ে যাবা? তোমার রিকোয়ার্ড যে ভ্যালুটা, যেটা তোমার এসআই ইউনিটে দরকার ছিল, তুমি এটা পেয়ে যাবা। ওকে, দেন হচ্ছে কি আমরা আমাদের পরবর্তী হিসাবে চলে যাই। এখন বলা হয়েছে কি তোমার গাড়িটির ত্বরণ কত। গাড়ির ত্বরণ কত? ত্বরণের সূত্রটা আমরা কি জানি? ত্বরণের সূত্র আমরা কি জানি? এ ইকুয়াল ভি মাইনাস ইউ ভাগ টি। এই সূত্রটা তোমার যদি অপরিচিত লাগে তাহলে তোমাকে আমি বলবো তুমি এই সূত্রটা দেখো, ভি ইকুয়াল কত? ইউ প্লাস এটি। এই সূত্রটা যদি তুমি একবার দেখো তখন তুমি কি দেখতে পাবা? তুমি দেখো এখানে আমরা কি করলাম, এটিটাকে আমরা এই পাশে রেখে কি করলাম, ভি মাইনাস ইউ করে দিলাম। তারপর তোমার এ সমান কতটুকু হইতেছে? ভি মাইনাস ইউ ভাগ সরি তোমার ভি মাইনাস ইউ ভাগ টি হচ্ছে। ওকে, আমাদের কত হচ্ছে দেখো তো তুমি। ওকে, আমরা কি পেলাম? এই যে ভি ইকুয়াল ইউ প্লাস এটি, ওই সূত্রটা আমরা প্রথমে পড়ে আসছি। ওইখান থেকে আমরা এটিটাকে এক পাশে সরালাম, তারপর হচ্ছে কি এ বের করলাম। এ ইকুয়াল আমাদের হচ্ছে ভি মাইনাস ইউ ভাগ টি। ওই সূত্রটাই হচ্ছে এখানে এইটা। অর্থাৎ আমাদের কি সূত্রর অ্যাপ্লিকেশন জানা লাগবে, অর্থাৎ কোথায় কোন সূত্র কখন কিভাবে প্রয়োগ করব। অর্থাৎ তোমার একটা সূত্র যে দেয়া আছে হুবহুব ওইটাই হওয়া লাগবে না, এমন না। ওই সূত্রটাকে আমরা একটু মডিফাই করে আমাদের ম্যাথের স্বার্থে বা প্রবলেম সলভ করার স্বার্থে আমরা কি করব, ওই ইকুয়েশনটাকে বা কোনো একটা সূত্রকে আমরা মডিফাই করে নিব, যেভাবে দরকার আমাদের ওইভাবে আমরা সাজিয়ে নিব। আর এটা তেমন কিছু না, তেমন মডিফাইডও কিছু না। তুমি যদি ভি ইকুয়াল ইউ প্লাস এটি ওই সূত্রের ভিতরে ভ্যালুগুলো বসাতা, ক্যালকুলেটরে দিলে তোমার মানগুলো ইজিলি বের হয়ে যেত। সো এখন আমরা কি করব, তোমার ভি ছিল তোমার 16.67, তোমার আদিবেগ ছিল 0, তোমার টাইম হচ্ছে কি তোমার 60 সেকেন্ড। সো আমরা কি পাবো? আমরা যদি ভাগ করি আমরা পাবো তোমার 0.278 মিটার পার সেকেন্ড স্কোয়ার। অর্থাৎ আমাদের ত্বরণের ইউনিটগুলা আমাদের খুব সঠিকভাবে লেখা লাগবে, এখানে ভুল করা যাবে না। কারণ তুমি যদি এখানে ছোট একটা ইউনিট ভুল করো তোমার 1 মার্কস কিন্তু কেটে যাবে। সো তুমি এত বড় একটা ম্যাথ করবা যেখানে তোমার 3 মার্কসের একটা ম্যাথ থেকে 1 মার্কস থাওয়া হয়ে যাবে শুধুমাত্র ইউনিটটা ভুল লেখার কারণে। সো তুমি এই ক্ষেত্রে অবশ্যই সতর্ক থাকবা। অনেক ভালো ছাত্র যারা সব কিছুই পারে কিন্তু হচ্ছে কি ইউনিটগুলো লিখতে ভুলে যায়, ওই কারণে হচ্ছে কি তারা অনেক মার্কস কম পায়। এগুলো আমরা দেখছি, আমরা যেহেতু কোচিংয়ে পড়াই, কোচিংয়ে ক্লাস নিছি অলরেডি। সো হচ্ছে কি আমরা এই জিনিসগুলো বুঝতে পারি যে কার কোথায় কখন কিভাবে ভুল হইতে পারে। সো তোমাদের আশা করি তোমরা এই ভুলগুলো করবে না, একটু সতর্ক থাকবা প্রবলেম সলভ করার ক্ষেত্রে। পরের ম্যাটটা নিয়ে যদি আমরা আলোচনা করি, একটি গাড়ি 60 মাইলস পার আওয়ার বেগে চলমান। সো এখানে আমরা কি পেলাম, আমাদের আদিবেগ পেয়ে গেলাম, অর্থাৎ গাড়ির ইনিশিয়াল বেগ কত? 60 মাইলস পার আওয়ার। এখন আমরা কি জানি, 1 মাইল ইকুয়াল 1.6 কিলোমিটার। সো এই জিনিসটাকে আমরা কি লিখতে পারি, 16 × 1.6। এটাকে আমরা কি লিখতে পারি, কিলোমিটার, আর নিচে আমাদের কি থাকবে, আওয়ার। সো আমরা কত পাবো দেখো তো, আমরা পাবো হচ্ছে তোমার আমার একটু ক্যালকুলেটরে হিসাব করা লাগবে। তারপর আমরা পেলাম এখানে তোমার 96 কিলোমিটার পার আওয়ার। অর্থাৎ তোমার এখানে দেখা লাগবে আমরা মাইলস পার আওয়ার থেকে কিলোমিটার পার আওয়ারে আনলাম। আওয়ারে আনার পর এখন আমরা কি করব, তোমার 96কে সরাসরি আমাদের যে আমরা ছোট সংক্ষিপ্ত যে ফর্মটা শিখছিলাম এভাবে আমরা 3.6 দ্বারা ভাগ করে দিব। 96 ভাগ 3.6 থাকতেছে আমাদের কত, 26.67। তোমার কি 26.67 মিটার পার সেকেন্ড। অর্থাৎ এটা হচ্ছে কি আমাদের ইনিশিয়াল বা আদিবেগ। পরে বলা হচ্ছে কি চলমান অবস্থায় হঠাৎ ইঞ্জিন বন্ধ হয়ে গেল। সো গাড়ির ইঞ্জিন যদি বন্ধ হয়ে যায় গাড়ি কি কখনো চলবে? কখনোই চলবে না। সো আমাদের কি শেষ বেগ কত, 0 মিটার পার সেকেন্ড হয়েছে। থামতে সময় নিছে কত তোমার, 5 মিনিটস। তো সো তোমার টি হচ্ছে কত, 5 মিনিট। 5 মিনিট সমান সমান কত, 5 × 60 সেকেন্ড ইকুয়াল কত তোমার 300 সেকেন্ড। দেন তোমাকে প্রশ্ন করা হচ্ছে কি তোমার মন্দন কত। মন্দন এবং ত্বরণ জিনিসটা সেম। তুমি ত্বরণের সূত্রটা পড়ছো না, এই ইকুয়াল কত, ভি মাইনাস ইউ ভাগ টি। এখন কি করবা, তুমি মানগুলো বসায় দেবা। মানগুলো বসালে তুমি কি পাবা, তোমার হচ্ছে কি এই যে
এখন তোমার জিনিসটা বোঝা লাগবে। আমরা এতক্ষণ যা বেসিক আলোচনা করছিলাম ওই জিনিসগুলো এখন তোমার এখানে চলে আসবে। তোমার ভি কত এখানে 0, আদিবে কত ছিল তোমার 26.67, টি কত তোমার 300 সেকেন্ড। সো এই জিনিসগুলো যদি আমরা এখানে বসাই, আমরা বসানোর পর ভ্যালু কত পাবো দেখো তো। তোমার ভ্যালু আমরা পাবো হচ্ছে 0.089, 0.089 ms ইনভার্স 2। এখানে কি অবশ্যই তোমার একটা মাইনাস চিহ্ন, দাঁড়াও এই জিনিসটা আমি সুন্দর করে রাখি। এখানে তোমার মাইনাস চিহ্ন চলে আসবে। এটা হচ্ছে কি আমাদের ত্বরণ। সো তোমাকে যদি ত্বরণ বলা হয়, তুমি তোমার, দাঁড়াও দাঁড়াও এই জিনিসটা আমি একটু ছোট করে নিই। ওকে, এই জিনিসটা আমি এখানে লিখি, এই জিনিসটা আমি এখানে লিখি। ওকে, এখন আমাদের জিনিসটা আলটিমেটলি হয়ে গেছে। ওকে, এখন যদি তোমাকে বলা হয় এই সিমিলার প্রশ্নের ক্ষেত্রে যদি তোমাকে কখনো আস্ক করা হয় তোমার ত্বরণ কত, ত্বরণ বললে তুমি যেই মান পাইছো ওই মানটা সরাসরি বসায় দিবা, কোনো চেঞ্জ ছাড়াই তুমি এটা বসায় দিবা। যদি তোমার বলা হয় মন্দন, মন্দন মানে কি, মন্দন হচ্ছে ঋণাত্মক ত্বরণ। সো হচ্ছে কি মাইনাস ত্বরণ, মাইনাস ত্বরণ যদি আমি বসাই তাহলে কি তোমার মাইনাস, আর এখানে তোমার ভ্যালু কত 0.089। সো আলটিমেটলি তোমার কি জিনিসটা 0.089, অর্থাৎ পজিটিভ পজিটিভ একটা মান চলে আসতেছে। তার মানে কি তোমার ভ্যালু ছিল, তুমি কি পাইছো, তুমি পাইছো ঋণাত্মক মান, কিন্তু ওই জিনিসটা কত চলে আসতেছে তোমার পজিটিভ মান। কখন পজিটিভ আসবে, যখন তোমাকে মন্দন বলবে। সো তোমার মন্দন মানে কি তোমার নেগেটিভ ত্বরণ। সো তুমি ত্বরণে যেই মানটা পাবা ওইটার আগে একটা মাইনাস দ্বারা গুণ করে দিবা, তখন তোমার যে ভ্যালু আসবে ওইটা হচ্ছে কি তোমার মন্দনের মান। সো আমরা কি পাইলাম, আমাদের মন্দনের ভ্যালুটা হচ্ছে কি 0.089। লেখাটা তোমাদের হয়তো একটু অস্পষ্ট ভাসতেছে। আমাদের স্কুলের প্ল্যাটফর্মের নাম হচ্ছে এটা তোমার শেড স্কুল, তোমরা এখানে ফলো করে রাখবে ইনশাল্লাহ। ওকে, ওকে, ওইটার জন্য হয়তো তোমাদের লেখাটা একটু দেখা যাচ্ছিল না, আমি কি করলাম লেখাটা একটু কাট করে পাশে নিয়ে আসলাম। ওকে, আচ্ছা, তার মানে কি তোমরা এখন বুঝতে পারছো তুমি কি করবা, তোমাকে যা চাইছে তুমি সিম্পলি ওইটার ইকুয়েশন বসাবা, ইকুয়েশন বসানোর পর মানগুলো বের করবা। তারপরে তুমি একটু চিন্তা করবো এখানে আরও কিছু চাইছে কিনা। এখানে তোমার জিনিসটা সিম্পল, মন্দন ত্বরণ সেম জিনিস, তুমি ত্বরণ বের করছো, ত্বরণটার আগে তখন কি করছো পরে তুমি একটা ঋণাত্মক চিহ্ন বসাই দিছো, তারপর তোমার আলটিমেটলি মন্দন বের হয়ে গেছে। সো এই প্রশ্নটা আমরা ভালোভাবে সলভ করতে পারলাম। তারপর আমরা পরবর্তী কোয়েশনে চলে যাই। ওকে, আচ্ছা, এই কোয়েশনগুলো একটু টাফ। এখন যেটা করলাম একটু হয়তো একটু টাফ হয়েছে, কারণ হচ্ছে কি আমি তোমার উদাহরণ বইয়ের যে উদাহরণ আছে ওইগুলো থেকে কোয়েশনগুলো নিছি, বাট এই কোয়েশনটা একটু চেঞ্জ করে দিছি। কারণ হচ্ছে কি তোমাদের একটু চিন্তা করা লাগবে, এক চ্যাপ্টারের সাথে আরেক চ্যাপ্টারের কোরিলেট করা লাগবে, কিভাবে একটা প্রশ্ন সলভ করা যায় এগুলো তোমার জানা লাগবে। প্রথমেই তোমার কি বলা হচ্ছে 1.5 কিলোমিটার পার সেকেন্ড বেগে ছুটে গেল একটা বুলেট। সো তোমার আদিবেগ কত 1.5 কিলোমিটার পার সেকেন্ড, কিন্তু তোমার কিলোমিটার রাখা যাবে না, এটাকে কি করবা তুমি মিটার পার সেকেন্ডে করবা। সো তোমার আলটিমেটলি হচ্ছে কি 1500 মিটার পার সেকেন্ড। ছুটে একটি দেয়ালে 10 সেন্টিমিটার ঢুকেছে, তোমার এস কত এখানে 10 সেন্টিমিটার, বাট তোমার মিটারে নেওয়া লাগবে। সো হচ্ছে কি 0.1 মিটার হয়ে গেল। যদি বুলেটের ভর তোমার ইকুয়াল কত 10 গ্রাম, কিন্তু আমরা গ্রামে নিতে পারবো না, আমাদের কেজিতে নেওয়া লাগবে। সো 10কে আমরা কি করবো 1000 দ্বারা ভাগ করব, 10 ভাগ 1000, আমরা কত পেলাম 0.01 কেজি। ওকে, পরে বলা হলো বুলেটের উপর কত কাজ হয়েছে, কাজ অর্থাৎ ওয়ার্ক ডান কত, ওয়ার্ক ডান মানে তোমার ডাব্লিউ সমান কত। এখন তুমি পরবর্তী চ্যাপ্টার পড়বা কাজ, ডাব্লিউ ইকুয়াল এফ ডট এস, অর্থাৎ বলের সাথে সরণের গুণফল। এখন আমরা কি জানি বল সমান কত, এফ ইকুয়াল হচ্ছে কি এম এ ইন্টু এস, কারণ নিউটনের সূত্র অনুযায়ী আমরা জানি এফ ইকুয়াল এম এ। সো আমরা এম এ এস এই তিনটা জিনিস আমাদের লাগবে। এখন তুমি এখানে দেখো তো তোমার কি কি আছে, তোমার এস আছে, তোমার এম আছে, শুধু এ নাই। সো আমরা এখন কি করব, আমরা এ বের করব। এ আমরা কিভাবে বের করব, এ বের করার আমাদের দুইটা সূত্র আছে, এ ইকুয়াল ভি মাইনাস ইউ ভাগ টি, আরেকটা সূত্র আছে এ ইকুয়াল কত তোমার ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার ভাগ 2s। এখন তুমি দেখো এখানে কি টি এর কোনো টার্ম আছে, এখানে কোনো টি রিলেটেড কোনো কথাই নাই।
সো তুমি কি করবা, এই সূত্র ইউজ করতে পারবা না, তোমাকে কি করা লাগবে, এই সূত্র ইউজ করা লাগবে। এখন বলবা ভাইয়া এই সূত্র কোত্থেকে আসছে, আমি তো এই সূত্র পড়ি নাই। তোমাকে তো আমি ভাই পড়াইছিলাম একটা সূত্র, ভি স্কোয়ার ইকুয়াল কত, ইউ স্কোয়ার প্লাস 2as। এই সূত্র পড়াই নাই, এই সূত্র পড়াইছি। সো এই সূত্র থেকেই কি তোমার এই ত্বরণের সূত্রটা চলে আসছে। সো তোমার ত্বরণ হচ্ছে কি এ ইকুয়াল ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার ভাগ 2s। এখানে তুমি সিম্পলি মানগুলো বসাবা, বসানোর পর কি করবা তুমি, এই যে তোমাকে আমি বসাই দিই ভাই, রিস্ক রাখতে চাচ্ছি না, কারণ হচ্ছে কি সবগুলো জিনিসই তোমার পারা লাগবে। আচ্ছা, একটি দেয়াল যেহেতু ঢুকতে পেরেছে মানে কি, বুলেটটা স্টপ হয়ে গেল। সো তার শেষ বেগ কত, 0 মিটার/সেকেন্ড হবে। সো আমরা শেষ বেগও পেয়ে গেলাম। এখানে তোমার 0² মাইনাস ইউ স্কোয়ার হচ্ছে কি তোমার 1500, হোল স্কোয়ার ভাগ হচ্ছে কি তোমার 2 × s, 0.1 মিটার। তুমি আলটিমেটলি সরণটা কত পাবা, ত্বরণটা এখানে কত পাবা, ত্বরণ পাবা তোমার মাইনাস, আচ্ছা ওকে, তোমার ত্বরণটা পাবা তোমার 11,250,000, এত ms−2, সামনে একটা মাইনাস। সো তোমার ত্বরণটা হচ্ছে কি তোমার একক দশক শতক হাজার অযুত, একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি, অর্থাৎ 1,12,50,000, অর্থাৎ 1,12,50,000 মিটার/সেকেন্ড স্কোয়ার। এটা হচ্ছে কি তোমার ত্বরণ। সো আমরা দেখো এখানে কি পেলাম, আমরা ত্বরণের মাত্রা এখন পেয়ে গেছি। এখন তোমার কাজ হচ্ছে কি ভরের সাথে সরণ এবং ত্বরণ সবগুলো গুণ দেওয়া। এখন তুমি দেখো তোমার ভর হচ্ছে কি 0.01 ইন্টু, নর্মালি ত্বরণ কিন্তু এত বেশি হয় না, বাট এখানে যাই হোক অনেক বেশি হয়েছে। এমন হইতেও পারে যখন হচ্ছে কি আমরা সুপার, কি বলে, সুপার ফাস্ট কোনো বুলেট নিয়ে কাজ করবো বা বিভিন্ন ধরনের রাইফেল, এখন কিন্তু ইদানিং অনেক রাইফেল আছে অনেক টাইপের, যেগুলোর কি বুলেটের স্পিড অথবা ত্বরণ এগুলা হইতে পারে, এত বিশাল পরিমাণ হইতে পারে। এখানে তোমার কি বোঝাচ্ছে, ত্বরণটা যে তোমার 1,12,00,000 হয়েছে, এটা দ্বারা কি বোঝাচ্ছে, এটার ফিজিক্যাল মিনিংটা কি, এটার মিনিংটা হচ্ছে ভাইয়া, তুমি ms−2টাকে যদি তুমি একটু ভাঙো, তুমি কি পাচ্ছ, ms−1 ইন্টু s−1। s−1 মানে কি, s দ্বারা ভাগ করে দেয়া, তার মানে কি s দ্বারা যদি ভাগ করো তার মানে কি হার বোঝাচ্ছে, অর্থাৎ প্রতি সেকেন্ডে প্রকাশ করতেছে। তার মানে আমি কি বোঝাচ্ছি, প্রতি সেকেন্ডে এই বুলেটের বেগ 1,12,00,000 পরিমাণ বাড়তেছে, অর্থাৎ তার প্রতি সেকেন্ডে তার ত্বরণটা বেগের এই পরিমাণ চেঞ্জ হচ্ছে, বেগের চেঞ্জ হচ্ছে এত বিশাল পরিমাণ। এই জিনিসটা তোমার বোঝাচ্ছে, অর্থাৎ তোমার একটু ইমাজিনও করা লাগবে আসলে ব্যাপারগুলো কি বোঝাচ্ছে। দেন কি করবা, তুমি এই সংখ্যাটাকে গুণ করে দিবা ইন্টু তোমার সরণ হচ্ছে কি তোমার 0.1 মিটার। আলটিমেটলি কি কাজের একক কি তোমার জুল না, সো তুমি জুল লিখে দিবা। এখন যদি আমি ক্যালকুলেটরের মানগুলো বসাই, 0.01 ইন্টু 11,250,000 ইন্টু 0.1, দেন আমি কি পাচ্ছি 11,250, 11,250 জুল। সো হচ্ছে কি আমাদের আলটিমেটলি কাজ কত বের হয়েছে, 11,250 জুল। সো কি করলাম, আমরা এই ম্যাথটা সলভ করলাম, এটা তুমি আবার বাসায় নিজে করার চেষ্টা করবা। আর হচ্ছে কি তোমাদের স্লাইডগুলো আমি অবশ্যই দিয়ে দিব তোমাদের যে আমাদের পেজে পেয়ে যাবা, গ্রুপে পেয়ে যাবা, এবং হচ্ছে কি আমার যে ইউটিউব চ্যানেল আছে মুবাশির সাদিদে সার্চ করলেই তুমি পেয়ে যাবা। ওইখানে হচ্ছে কি ডেসক্রিপশনেও ইনশাল্লাহ আমি সবগুলো দিয়ে দিব। ওকে, পরবর্তীতে হচ্ছে কি আমরা তোমার পরন্ত বস্তু সূত্র নিয়ে আলোচনা করব। এখন হচ্ছে কি পরন্ত বস্তু সূত্র তোমার কে দিয়েছে, তোমার দুইটা মত আছে, একটা হচ্ছে কি বিজ্ঞানী নিউটন দিয়েছে, আর একটা হচ্ছে কি তোমার বিজ্ঞানী গ্যালিলিও দিয়েছে। সো এক এক ক্ষেত্রে এক একটা সঠিক হয়, তবে হচ্ছে কি পরন্ত বস্তু সূত্রগুলো নর্মালি বিজ্ঞানী গ্যালিলিও আছে না, গ্যালিলিও সূত্র হিসেবে পরিচিত। সো এটাকে আমরা কি বলতে পারি, গ্যালিলিও এর সূত্র। সরি, এটা নিউটন হবে না, এটা তোমার গ্যালিলিওই হবে, বুঝতে পারছো। সো তোমাকে কি বলা লাগবে, এটা গ্যালিলিওর পরন্ত বস্তুর সূত্র। এখানে তোমার তিনটা সূত্র আছে, নিউটন যেমন গতি রিলেটেড তিনটা সূত্র দিয়েছিলেন, প্রথম সূত্রটাকে আমরা জড়তার সূত্র বলতাম। সিমিলারলি এইখানেও আমরা কি করব, এখানে আমাদের যে গ্যালিলিও সাহেব আছেন উনিও কি করছেন, তোমার তিনটা সূত্র দিছে। প্রথম সূত্রটা হচ্ছে কি তোমার স্থির অবস্থান ও একই উচ্চতা থেকে বিনা বাধায় পড়ন্ত বস্তু সমান সময়ে সমান পথ অতিক্রম করবে। সূত্রটা খুব বড় মনে হইতেছে,
বাট এই সূত্রটা তোমার মুখস্থ করাই লাগবে। তুমি যদি পাস করতে চাও, পাস না, তুমি যদি পরীক্ষায় এই ক নাম্বারটা ভালোভাবে আনসার করতে চাও, তাহলে তোমার এটা ভালোভাবে পড়া লাগবে, কারণ এটা ক নাম্বারে বার 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 চলে আসে। সো প্রথম সূত্র হচ্ছে কি তোমার সমান সময়ে সমান পথ, আমি সংক্ষিপ্ত করে লিখে দিলাম, সমান সময়ে সমান পথ অতিক্রম করবে। দেন হচ্ছে তোমার সেকেন্ড সূত্র। সেকেন্ড সূত্র তোমার বলা হচ্ছে কি নির্দিষ্ট সময়ে প্রাপ্ত বেগ ওই সময়ের সমানুপাতিক। অর্থাৎ তুমি কোনো বস্তুকে একটা স্থির অবস্থান থেকে ছেড়ে দিছো, তখন হচ্ছে কি যত সেকেন্ড মানে তোমার সময়ের সাথে বেগের পরিবর্তনের হার সমান, অর্থাৎ সমান সময়ে সমান বেগ অতিক্রম করবে। দেন হচ্ছে কি তোমার 3 নাম্বার সূত্র, ওইটা হচ্ছে কি সময়ের সাথে দূরত্বের পরিবর্তন হচ্ছে কি বর্গের সমানুপাতিক। অর্থাৎ নির্দিষ্ট সময়ে যে দূরত্ব অতিক্রম করবে তা ওই সময়ের বর্গের সমানুপাতিক। সো আমরা কি লিখতে পারি, এইচ ইজ প্রপোর্শনাল টু কত, টি স্কোয়ার। সো আমরা 3টা সূত্র পেয়ে গেলাম। প্রথম সূত্র হচ্ছে কি সমান সময় সমান পথ অতিক্রম করবে। সেকেন্ড সূত্র হচ্ছে কি আমাদের ভি ইজ প্রপোর্শনাল টু টি। থার্ড সূত্র হচ্ছে কি আমাদের এইচ ইজ প্রপোর্শনাল টু টি স্কোয়ার। এখন তোমার পরন্ত বস্তুর সূত্র সমূহ যে আমি পড়লাম বা আমরা জানলাম, জানার পর হচ্ছে কি আমাদের কিছু ইকুয়েশন জানা লাগবে, যেই ইকুয়েশনের দ্বারা আমরা কি করব, আমরা ম্যাথ সলভ করব। এইখানে যেগুলো করলাম সেগুলো হচ্ছে কি তোমার এগুলো হচ্ছে কি তোমার সূত্র। সূত্র সূত্রর কাজ কি, সূত্রর কাজ কিছুই না, মুখস্থ করবা, মুখস্থ মুখস্থ করবা। কিন্তু তোমার এই যে 2 এবং 3 নাম্বার যে সূত্র আছে তার অ্যাপ্লিকেশন আছে। যেমন তোমাকে যদি দুইটা বস্তু দিয়ে দেওয়া হয় যে প্রথম বস্তুর 3 সেকেন্ডে প্রাপ্ত বেগ তোমার 9 মিটার/সেকেন্ড, তাহলে ওই বস্তুটিরই 5 সেকেন্ডে প্রাপ্ত বেগ কত, তখন তুমি ওই ধরনের কাজগুলো কিভাবে করবা। যখন তোমার দেওয়া হবে v1 ইকুয়াল কত 2 মিটার/সেকেন্ড, t1 ইকুয়াল কত তোমার 2 সেকেন্ড, তখন তোমার বলে দেওয়া থাকবে t2 ইকুয়াল তোমার 5 সেকেন্ড হলে তোমার v2 ইকুয়াল কত, এর রিলেটেড কোয়েশনগুলো আসবে। তখন তুমি কি লিখবা, গ্যালিলিওর সূত্র থেকে আমি লিখে দিই ভাই, কারণ হচ্ছে কি এই জিনিসটা খারাপ দেখা যাবে যদি স্লাইডটা উপর না থাকে। ওকে, তুমি লিখবা গ্যালিলিওর দ্বিতীয় সূত্র থেকে, তুমি কি পাচ্ছ, ভি ইজ প্রপোর্শনাল টু টি। এই জিনিসটাকে আরো সুন্দর করে লিখতে পারো v1/v2। লেখা অনেক পচা হয়ে যাচ্ছে বুঝছো, এই একটা ঝামেলার। তারপর হচ্ছে কি তোমার t1/t2। দেন তুমি কি করবা, এখানে মানগুলা বসাবা। v1 হচ্ছে তোমার 2, v2 হচ্ছে কি তোমার এই v2 তো আমরা জানি না, v2 আমরা বের করব। t1 হচ্ছে কি তোমার 2, t2 হচ্ছে কি তোমার 5। দেন হচ্ছে কি তুমি আর গুণ করবা, এই জিনিসটাকে আমরা এখানে লিখলাম। দেন তোমার v2 হচ্ছে কি কত তোমার 5 × 2/2। সো 2 কাটাকাটি, তার মানে কি 5 মিটার/সেকেন্ড। তার মানে আমি কি বলতে পারতেছি, 5 সেকেন্ডে তার 5 সেকেন্ড সময়ে তার ব্যাক হবে কত তোমার 5 মিটার/সেকেন্ড। এভাবে সিমিলারলি তোমার থার্ড সূত্রেরও এই ধরনের অ্যাপ্লিকেশন আছে। সেখানে তুমি কি করবা, h1/h2 ইকুয়াল কত t1² / t2²। ওই সূত্রটা তুমি অ্যাপ্লাই করবা, তোমার হয়ে যাবে। আশা করি ওই ধরনের ম্যাথ আমরা সামনে করব, যদি আমাদের সামনে আসে, যখন আমরা অ্যাডমিশন নিয়ে আলোচনা করব। ওকে, আমাদের পরন্ত বস্তুর যে সূত্রগুলা, এখন ধরো তুমি যে পরন্ত বস্তুর সূত্র তোমার কি বোঝাচ্ছে, এই যে আমাদের বিজ্ঞানী গ্যালিলিও সাহেব কি করছেন, একবার কি করছেন, তোমার গিজার একটা পিলার ছিল, ইতালি, সম্ভবত ইতালি শহরে কি ছিল তোমার একটা পিলার ছিল যেটা একটু বাঁকা ছিল, বুঝতে পারছো, 45 ডিগ্রি অ্যাঙ্গেলে সম্ভবত বাঁকা ছিল বিল্ডিংটা, এই ধরনের গোল টাইপের একটা বিল্ডিং ছিল। ওইখানে কি করছেন তিনি, একই সময় একটা পালক, গিনি আছে না, গিনির একটা পালক, এবং হচ্ছে কি তিনি একটা আপেল, সম্ভবত আপেল না বল কিছু একটা, একসাথে পরীক্ষা করছে, একসাথে ফালাইছে। ফালানোর পর কি করছেন তিনি, এই সূত্রগুলো আবিষ্কার করছেন যেগুলো আমরা একটু আগে পড়ছি, 1, 2 এবং 3 নাম্বার সূত্র। ভালো কথা। এখন দেখো তোমার যে বস্তুগুলো পড়তেছে, বস্তুগুলোকে আকর্ষণ করতেছে কি, পৃথিবী আকর্ষণ করতেছে। পৃথিবীর ত্বরণ কত আমাদের জি। সো আগে আমরা কি সূত্রগুলো শিখছি, আমরা আগে শিখছি ভি ইকুয়াল কত u+at, সরণ কত তোমার এস ইকুয়াল সরি সরণ হচ্ছে কি এস ইকুয়াল ইউটি প্লাস
আমাদের হাফ অ্যাট স্কোয়ার, তোমার ভি স্কোয়ার ইকুয়াল কত, ইউ স্কোয়ার প্লাস 2as, আমরা এই জিনিসগুলো পড়ছি। কিন্তু এখন এখন আমাদের জিনিসগুলার একটু চেঞ্জ হবে, নামে চেঞ্জ হবে, নামে মাত্র চেঞ্জ হবে, কিন্তু কাজে ঠিকই থাকবে। অর্থাৎ নামে মাত্র চেঞ্জ হবে, বাট কাজের বেলায় ঠিক এই কাজই, বুঝতে পারছো? ওকে, নামের বেলায় শুধু চেঞ্জ হবে। সো এই জিনিসটাকে আমরা কি লিখবো, আমরা লিখবো তোমার ভি ইকুয়াল কত, ইউ প্লাস এ এর জায়গায় তোমার ওইটা ছিল আগে কার্যকরী ত্বরণ ছিল এ, এখন কার্যকরী ত্বরণ কি তোমার, এখন কার্যকরী ত্বরণ হচ্ছে তোমার জি, ইউ প্লাস জিটি। আগে তুমি এস নিয়ে আলোচনা করতে দূরত্ব, এখন তুমি হাইট বা উচ্চতা নিয়ে আলোচনা করবা। ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার লিখবা, আগে লাগতা ভি স্কোয়ার ইকুয়াল ইউ স্কোয়ার প্লাস 2as, এখন লাগবে ভি স্কোয়ার ইকুয়াল ইউ স্কোয়ার প্লাস 2gh। এই এইগুলা চেঞ্জ খুব মাইনর একটা চেঞ্জ হবে। তার মানে কি তুমি আগের সূত্রগুলো ভালোভাবে পড়তে পারো, এখনের সূত্রগুলো ভালোভাবে তুমি পড়তে পারবা। ওকে, তারপর আমরা পরের স্লাইডে চলে যাই। আমাদের পরের স্লাইডে একটা ম্যাথ দেওয়া আছে, খুবই সুন্দর একটা ম্যাথ দেওয়া আছে। আমাদের বলা হচ্ছে কি একজন পেস বোলার 150 কিলোমিটার পার আওয়ার বেগে বল ছুটতে পারে। তার মানে কি তার আদি বেগ হচ্ছে কি 150 কিলোমিটার পার আওয়ার। এখন আমরা কি করব, এটাকে মিটার পার সেকেন্ডে কনভার্ট করব। কিভাবে করব, 150 ভাগ 3.6 আমাদের কত হচ্ছে এখানে 41.67, 41.67 মিটার পার সেকেন্ড। সে যদি খাড়া উপরের দিকে বল ছুঁড়ে, বলটা কত উপরে উঠবে, অর্থাৎ আমাদের এই হাইটটা বের করার কথা বলা হয়েছে। মোট কত সময় পর বলটি ছুঁড়ে দেওয়ার বিন্দুতে ফিরে আসবে, অর্থাৎ তার টোটাল টাইমটা আমাদের জানতে চাওয়া হয়েছে। তোমার ইনফরমেশন দেওয়া আছে কয়টা, ইনফরমেশন দেওয়া আছে জাস্ট একটা, যেটা হচ্ছে কি তোমার আদি বেগ, কত বেগে তুমি ছুঁড়ে দিছো বলটাকে। কিন্তু বাই ডিফল্ট আমরা অন্য একটা জিনিস জানি, যেটা কি আমাদের এখানে একটা কথা বলেছে খাড়া উপরের দিকে। খাড়া উপরের দিকে যখন ছুড়ে দিবা, তার মানে কি নিচের দিকে অবশ্যই জি কাজ করবে। জি এর মান কত ভাইয়া, জি এর মান তো তুমিও জানি, আমিও জানি, সবাই জানে, 9.8 ms ইনভার্স 2। সো এখন তোমার সূত্রগুলো দেখা লাগবে কোন সূত্রটা তোমার এখানে অ্যাপ্লাই হচ্ছে। আমি কি জানি, আগের সূত্র যদি আগের স্লাইডে আমি যাই, এইচ ইকুয়াল আমাদের কত ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার। সো তুমি সিম্পলি ওই সূত্রটা এখানে ইউজ করে দিবা। এইচ ইকুয়াল কত তোমার ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার। এখন তুমি তো মুসিবতে পড়ছো ভাইয়া, টি হচ্ছে তোমার টাইম, কিন্তু এইখানে যে তোমার ইনফরমেশন আছে এখানে কি তোমার টাইম আছে, টাইম নাই। সো কি করবা, এই সূত্র তোমার মুছে দেওয়া লাগবে, এই সূত্র দিয়ে তোমার কাজ হচ্ছে না, শেষ। পরে যদি তুমি যাও, এইখানে দেখো তো তোমার 3 নাম্বার সূত্র, 3 নাম্বার সূত্রে কি তোমার টাইম আছে, না 3 নাম্বার সূত্রে টাইম নাই। তোমার যে কোয়েশন আছে, তোমার যে ডাটাগুলো আছে ওইখানেও টাইম নাই। সো তুমি কি করবা, তোমার 3 নাম্বার সূত্রটা এখানে বসাও। 3 নাম্বার সূত্রটা কি দেখো তো, তোমার 3 নাম্বার সূত্রটা হচ্ছে তোমার ভি স্কোয়ার ইকুয়াল কত, ইউ স্কোয়ার প্লাস 2gh। এখন তুমি যদি সূত্রটাকে বসাও, তাহলে তুমি একটা জিনিস পাবা, বাট এখানে একটা কথা আছে। ওইখানে ওই ক্ষেত্রে আগে যখন আমরা আলোচনা করছিলাম, তখন আমাদের দেখো কোনো একটা বল যদি সামনের দিকে যায়, বলের আদি বেগ এইদিকে, বলটা এইদিকে যাচ্ছে, শেষ বেগ এইদিকে হচ্ছে, বলের ত্বরণটাও কিন্তু সামনের দিকে হচ্ছিল, সেজন্য আমরা ত্বরণটাকে প্লাস ধরে আমরা হিসাব করছিলাম। কিন্তু এখন যখন বলটাকে উপরের দিকে নিক্ষেপ করতেছো, তার ত্বরণ বা পৃথিবীর অভিকর্ষ ত্বরণ নিচের দিকে কাজ করতেছে। তার মানে কি এটা নেগেটিভ দিকে কাজ করতেছে না। সো আমরা আদি বেগকে যদি পজিটিভ ধরি, আমাদের এখানে কি তোমার জি, জিটা হচ্ছে কি তোমার অভিকর্ষ ত্বরণ, অভিকর্ষ ত্বরণটাকে আমাদের কি নেগেটিভ ধরা লাগবে না, অবশ্যই তোমার নেগেটিভ ধরা লাগবে। সো এগুলো হচ্ছে কি তোমার বেসিক কিছু জিনিস যেগুলো চিন্তা করে তোমার আনসার করা লাগে। সো এই জিনিসটা আমি বুঝবো না, এখন তোমাদেরকে এটা পাশে রেখে দিব, যাতে তুমি এটা স্লাইডটা পড়ার সময় যেন বুঝে বুঝে পড়তে পারো। ওকে, সো এই জিনিসটাকে আমি কি লিখবো, আমি একেবারে পুরোপুরি লিখে দিই -2gh। -2gh যদি লিখি, তারপর আমরা কি করব, এইচ বের করব। এইচ ইকুয়াল তো কত হবে তুমি বলো তো। এই সূত্রটাকে যদি আমরা একটু কি করি, একটু যদি চেঞ্জ করি, একটু যদি ফরম্যাটটা একটু সুন্দর করে সাজাই, আমরা কি পাবো, এইচ ইকুয়াল কত পাবো তোমার ইউ স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার ভাগ 2g। কত পেলাম আমরা, ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার ভাগ 2g। ওকে, আচ্ছা আচ্ছা, ওকে। দেন আমরা কি জানি, তোমার এখানে যে সূত্রটা আছে, আচ্ছা আমার কি এখানে কোনো ভুল হইলো আমি বুঝতেছি না। আচ্ছা যাই হোক, আমরা একটু ম্যাথটা করি, করলে আমরা বুঝতে পারবো আস্তে আস্তে কি হয়েছে না হয়েছে।
আমরা এটা একটু ছোট করে ফেলি লেখাগুলো, যাতে আমাদের সামনে কোনো প্রবলেম না হয়। ওকে, ওকে, চলো এখন আমরা একটু দেখি আসলে ভিতরে কি ঝামেলা হয়েছে, কোনো ঝামেলা হয়েছে কিনা। এখন যদি আমরা দেখি, আচ্ছা না, অ্যাকচুয়ালি এখানে কোনো ঝামেলা হয় নাই, জাস্ট হচ্ছে আমার মনের ভুল ছিল এটা। আচ্ছা যাই হোক, ওকে। এখন তুমি যদি এইচটা বের করতে যাও, তোমার আদিবে কত ছিল? 41.67, 41.67 হোল স্কোয়ার মাইনাস জিরো স্কোয়ার, নিচে কত তোমার? 2 × 9.8। এখন যদি তুমি এই জিনিসটা বসাই দাও ক্যালকুলেটারে, চলো আমরা এই জিনিসটা বসাই। সরি, 41.67 হোল স্কোয়ার ভাগ তোমার 2 × 9.8, আমাদের থাকতেছে কত? 88.59, অর্থাৎ তোমার 88.6 মিটার। অর্থাৎ কোনো একটা বস্তুকে যখন এইভাবে নিক্ষেপ করবা, বস্তুটা হায়েস্ট 88.6 মিটার উচ্চতায় উঠে যাবে। অর্থাৎ জাস্ট তুমি কত বেগে নিক্ষেপ করতেছো, এই ইনফরমেশনটা জানা থাকলে কতটুকু উপরে উঠবে বা কত বেগে উপরে উঠতেছে, হ্যাঁ এটাই, মানে কত উপরে উঠবে, হায়েস্ট পয়েন্টটা কত, ওইটা আমরা জেনে যাব। ওকে, দেন হচ্ছে আমাদের পরবর্তী টপিক্সটা, সরি 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 সরি, আচ্ছা আগে সিলেক্ট হয়ে যাচ্ছে, আচ্ছা যাই হোক, ওইটা আমরা চেঞ্জ না করি, আমরা হচ্ছে কি নতুন জিনিসটা এখানে আলোচনা করি। তারপর আমাদের টপিক্সটা হচ্ছে কি তোমার টাইম বের করা। টাইম, আমরা যদি আগের স্লাইডে যাই, টাইম রিলেটেড এখানে কি আছে তুমি একটু দেখো তো। তোমার এখানে টাইম রিলেটেড এই জিনিসটা আছে, তোমার শেষ বেগ, আদি বেগ, জি এবং টি। এই সূত্রটা অ্যাপ্লাই করলে আমরা কি পেয়ে যাবো? আমরা ইজিলি টাইম পেয়ে যাবো তোমার, ইজিলি কি পেয়ে যাবো তোমার? টাইম পেয়ে যাবো। সো আমরা কি করব, প্রথম সূত্রটা এখানে বসাবো। ভি ইকুয়াল কত? ইউ প্লাস জিটি, না আমরা কি দিব? ইউ মাইনাস জিটি, কারণ আমরা জানি কি আমাদের ত্বরণটা সবসময় কি বিপরীত দিকে কাজ করতেছে। সো আমরা ইউ মাইনাস জিটি নিব, নেওয়ার পর কি আমরা টাইম বের করব। টাইম টি ইকুয়াল কত আমাদের? ইউ মাইনাস ভি ভাগ জি। সো আমরা কি পেলাম? টি ইকুয়াল কত তোমার? ইউ মাইনাস ভি ভাগ জি। সো আমাদের ইউ কত? ইউ হচ্ছে আমাদের কি 41.67। আচ্ছা লেখাটা খুব বাজে দেখা যাচ্ছে তোমার, যে এইগুলোর কারণে। সরি সরি সরি, এই জিনিসগুলো খুব ছোট করে ওই পাশে পাঠাতে হবে। ওকে, এই জিনিসগুলো আচ্ছা যাই হোক, এখানে লেখাটা আমরা ছোট করে দিলাম। আচ্ছা, তখন হচ্ছে কি তোমার 41.67 মাইনাস জিরো ভাগ হচ্ছে কি তোমার 9.8, এর মাধ্যমে আমরা কি পেলাম? সময়টা পেয়ে যাব। 41.67 ভাগ 9.8, 4.25 সেকেন্ড। এটা হচ্ছে কি 4.25 সেকেন্ড। এখন তুমি বলতে পারো ভাই আমার আনসার তো হয়ে গেছে। না ভাই, তোমার আনসারটা হয় নাই, কারণ তোমাকে বলা হচ্ছে মোট কত সময় পর বলটি ছুড়ে দেওয়া বিন্দুতে ফিরে আসবে। এখন তুমি কি বের করলা? এই যে তুমি যখন এই যে বলটা তুমি মাঠ থেকে কি করলা, বলটাকে ছুড়ে দিলা, বলটা হায়েস্ট এই বিন্দুতে উঠলো, অর্থাৎ এই উচ্চতায়। এখন এই পয়েন্টে যাইতে তার টাইম কতটুকু লাগছে, আমরা জাস্ট এই টাইমটা বের করছি, অর্থাৎ উপরে উঠতে কতটুকু টাইম লাগছে ওইটা বের করছি। এখন কি করবে, বলটা উপর থেকে কি করবে, আবার তোমার হাতে চলে আসবে না, তুমি যেখান থেকে মারছো ঠিক সেই পয়েন্টে ফিরে আসবে না। সো এইখানেও আরেকটা সেম পরিমাণ টাইম লাগবে, যেটা হচ্ছে কি টি। সো আমাদের কি হবে, টিটা ডাবল হয়ে যাবে, অর্থাৎ আমাদের মোট সময় কি আমাদের 2 × টি হয়ে যাবে না, মানে ডাবল হয়ে যাচ্ছে। একটা লাগতেছে উঠতে আর একটা লাগতেছে আমাদের নামতে সময়। সো আমরা কি পেয়ে গেলাম, 4.25 × 2 দ্বারা আমরা গুণ করবো, আমরা পেয়ে যাবো 8.5 সেকেন্ড। 8.5 সেকেন্ড, অর্থাৎ আলটিমেটলি আমাদের সময় লাগতেছে কি 8.5 সেকেন্ড। এটা হচ্ছে কি আমাদের আনসার। দেন আমরা কি যাব পরবর্তী স্লাইডে। এখানে আমাদের বলা হচ্ছে কি এস টি গ্রাফ থেকে বেগ ও ত্বরণ নির্ণয়। এস এবং টি, এস বলতে আমাদের কি বোঝাচ্ছে, তোমার দূরত্ব এবং সময়। দূরত্ব এবং সময়ের যে গ্রাফ, ওইটা থেকে আমরা বেগ, ত্বরণ, এই ইত্যাদি আবি যাবি অনেক কিছু আমরা নির্ণয় করব, সমস্যা নেই। এখন এইখানে আজকে আমরা কি করব, তোমার এই যে প্রথম যে টেবিলটা আছে, টেবিলের ডাটা থেকে আমরা সমস্ত কিছু বের করার চেষ্টা করব। এই এই টেবিল থেকে আমরা কি করব, আমাদের সমস্ত ডাটাগুলো আমরা বের করব। ওকে, এখানে তুমি দেখতে পাচ্ছ, এখানে তোমার এটা বোঝার বিষয়, অ্যাকচুয়ালি এটা তোমার পরীক্ষায় তেমন আসে না, বাট এইটা পড়লে তোমার বেসিক অনেকটুকু ক্লিয়ার হয়ে যাবে। এই যে এদিকে কি নিব, আমরা টাইম নিব, এদিকে আমরা কি নিব, স্মরণ নিব বা সময় নিব। এখন তুমি দেখতে পাচ্ছ জিরোতে তোমার দূরত্ব ছিল 0 সেকেন্ডে, যখন তুমি 1 সেকেন্ডে আসলা তোমার দূরত্ব কত, 1 সেকেন্ডে আসলা তোমার দূরত্ব কত, 1।
2 সেকেন্ডে আসলে তোমার দূরত্ব 4, 2 সেকেন্ডে আসলে তোমার দূরত্ব কত হয়ে গেছে, তোমার দূরত্ব 4 হয়ে গেছে। যখন তুমি 3 সেকেন্ডে আসলা তোমার দূরত্ব কত, 9 হয়ে গেছে, এই যে 9 হয়ে গেছে। যখন তুমি 4 সেকেন্ডে আসলা তোমার দূরত্ব কত, 16 হয়ে গেছে। যখন 5 সেকেন্ডে আসলা তখন তোমার দূরত্ব কত, 25 হয়ে গেছে। সো আলটিমেটলি জিনিসটা কি হচ্ছে তোমার, এইভাবে এইভাবে একটা কার্ভ হচ্ছে, মানে জিনিসটা একটু বেঁকে গেছে, বাঁকা হয়ে গেছে। আমার জিনিসটা এতটা সুন্দর হয় নাই, বাট আলটিমেটলি জিনিসটাকে যদি তুমি ড্র করো, জিনিসটা হচ্ছে কি তোমার এমন 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 করেই উপরের দিকে উঠে যাচ্ছে। অর্থাৎ কার্ভটা এই এই ধরনের হচ্ছে, অর্থাৎ একটা প্যারাবোলা টাইপের কার্ভ হয়ে যাচ্ছে। এটা হচ্ছে কি তোমার সরণ এবং সময়ের একটা কার্ভ, বুঝতে পারছো? ওকে, এখন তোমার হচ্ছে কি বেগ এবং ত্বরণটা আমরা এখান থেকে নির্ণয় করব। কিভাবে নির্ণয় করব? বেগ প্রথমে আমাদের বের করা লাগবে। বেগ ভি ইকুয়াল কত, এস ভাগ টি না, অর্থাৎ সময় এবং সময়ের সাথে তোমার দূরত্বের যে পরিবর্তন, এর মাধ্যমে আমরা কি বের করব, বেগ বের করব। এখন তুমি দেখো তোমার এখানে তো এই যে দেখো তোমার এইখানে যেগুলো দেওয়া আছে সেখানে তুমি 0 0 এই পয়েন্টগুলো দেওয়া আছে, কিন্তু আমরা কি বের করবো, আমরা তাদের মধ্যবর্তী যেই আহ, ইয়াগুলো আছে, মধ্যবর্তী টাইম, মধ্যবর্তী দূরত্ব, সেগুলো বের করব। এখানে তোমার ডিফারেন্স কত, 1, এখানে তোমার ডিফারেন্স কত, 1, এখানে তোমার ডিফারেন্স কত, 1, এখানে তোমার ডিফারেন্স কত, 3, এখানে তোমার ডিফারেন্স কত, 1 সেকেন্ড, এখানে তোমার ডিফারেন্স কত, তোমার 5 মিটার। ওকে, আচ্ছা যাই হোক, এখন হচ্ছে কি আমরা তোমার এইভাবেও আচ্ছা, এখন হচ্ছে তোমার এভাবেও আমরা বের করতে পারি, ওইভাবেও বের করতে পারি। অর্থাৎ তোমার যে পয়েন্টগুলো দেওয়া আছে এই পয়েন্টের সাপেক্ষে আমরা বের করতে পারি, এবং হচ্ছে তোমার আমরা এই মাঝখানে যে ডিফারেন্সগুলো আছে না, আমরা ডিফারেন্সের মাধ্যমে বের করতে পারি। আমি তোমাকে যে মাঝখানে বললাম, মাঝখানে একটু আমার একটু প্রবলেম হয়েছিল সম্ভবত, সেই জন্য আমি মানে কথাটা আটকে গেছিল। আচ্ছা, মানে এখন যদি তোমাকে কথাটা আবার একটু ক্লিয়ার করে দিতে চাই, তোমার প্রথম যে সময়টুকু আছে, যে দূরত্বটুকু আছে, সেগুলোর মাধ্যমে আমরা বের করতে পারবো তোমার ব্যাগটা, অথবা হচ্ছে কি তাদের ডিফারেন্স বের করে, তাদের মধ্যবর্তী ডিফারেন্স বের করেও কি আমরা তোমার ব্যাগটা বের করতে পারবো। তোমার প্রথমে যে সময়ের ক্ষেত্রে তোমার প্রথমে ছিল কি তোমার, সরি এখানে হ্যাঁ, তোমার দূরত্ব ছিল কি 0, তোমার সময়ও ছিল 0, তোমার আলটিমেটলি ব্যাগটা হবে 0। যখন তুমি 0 বিন্দুতে হিসাব করতেছিলে, যখন তুমি 1 সেকেন্ড হিসাব করবা, তখন হচ্ছে কি 1 সেকেন্ডে তোমার দূরত্ব 1, তোমার সময় 1, তার মানে কি আলটিমেটলি তোমার 1 হচ্ছে। যখন তুমি 2 সেকেন্ড নিয়ে আলোচনা করতেছো, তোমার 4 আর হচ্ছে কি 2 হচ্ছে। সো আলটিমেটলি এটা কি 2 মিটার পার সেকেন্ড হচ্ছে। এবং যখন তুমি V3 নিয়ে আলোচনা করতেছো, V3 হচ্ছে কি তোমার 3 সেকেন্ড সময়, আর উপরে হচ্ছে কি 9। সো আলটিমেটলি কত, 3 মিটার পার সেকেন্ড হচ্ছে। যখন V4 নিয়ে আলোচনা করতেছে, উপরে 16 নিচে 4, কত 4 মিটার পার সেকেন্ড হচ্ছে। এখন যদি এই বিন্দুগুলো তুমি গ্রাফে বসাও, সিমিলারলি তোমার হচ্ছে কি এটা টি, এটা টি, এটা হচ্ছে কি তোমার, এটা হচ্ছে টি, এটা হচ্ছে কি তোমার, এই জিনিসটা হচ্ছে কি তোমার টি, এটা হচ্ছে কি তোমার ভি, অর্থাৎ বেগ। এটা 1 2 3 4 5, 1 2 3 4। এখন তুমি দেখো 1 সেকেন্ডে 0 সেকেন্ডে ছিল তার 0, 1 সেকেন্ডে ছিল 1 1, 2 সেকেন্ডে ছিল 2 2, 3 সেকেন্ডে ছিল 3 3, 4 সেকেন্ডে ছিল 4 4। অর্থাৎ রেখাটা একেবারে একটা সরল রেখা বরাবর যাচ্ছে, বুঝতে পারছো? এখানে কি পয়েন্টগুলো সরল রেখা বরাবর আগাচ্ছে। সো আমরা কি পেলাম, এটা হচ্ছে কি তোমার বেগের গ্রাফ, অর্থাৎ ভেলোসিটির গ্রাফটা আমরা পেয়ে গেলাম। সিমিলারলি যখন হচ্ছে কি আমরা ত্বরণ নিয়ে আলোচনা করব, ত্বরণ হচ্ছে কি ভি ভাগ টি, অর্থাৎ হচ্ছে কি তোমার প্রথম যে ব্যাগটা কত পাইছিলা, V1 পাইছিলা 1, এই যে 1 এখানে বসাবা, 1/1 কত, 1 পেয়ে গেছো। যখন তুমি 1 সেকেন্ডে, যখন তুমি 2 সেকেন্ডে আলোচনা করতেছো কি, দেখো তো 2 সেকেন্ডে তোমার ব্যাগ কত ছিল, 2, এই যে 2 সেকেন্ডে ব্যাক ছিল 2, 2 সেকেন্ডে ত্বরণ সময় ছিল কত তোমার 2। সো আলটিমেটলি কত 1 ms ইনভার্স 2 থাকতেছে। যখন A3 অর্থাৎ 3 সেকেন্ডে আলোচনা করবা, তখন সেকেন্ড তোমার নিচে থাকবে 3, কিন্তু তোমার ব্যাকটা কত 3, সিমিলারলি 3 থাকতেছে, অর্থাৎ 1 ms ইনভার্স 2, অর্থাৎ ত্বরণ সবসময় সেম থাকতেছে। এখন তুমি কি করবা, এই যে এই গ্রাফে আমি দেখাচ্ছি, এই যে এই গ্রাফে কি হচ্ছে তোমার সময় যাচ্ছে, এদিকে কি তোমার ত্বরণ যাচ্ছে, বুঝতে পারছো? এদিকে তোমার ত্বরণ যাচ্ছে। এখন তুমি 1 সেকেন্ডে 1, 2 সেকেন্ডে 1, 3 সেকেন্ডে 1, 4 সেকেন্ডে 1, এই জিনিসগুলো বসায় কি করবা, গ্রাফে যোগ করে দিবা। গ্রাফে যোগ করে দিলেই কি তোমার আলটিমেটলি বেগ ত্বরণের বিষয়গুলো তোমার এখানে বের হয়ে যাবে। ওকে, এখন হচ্ছে কি তোমার ঢালু তলে পড়তে থাকা বস্তুর দ্রুতি নির্ণয়, এই বিষয়টাকে, এই বিষয়টুকু তোমার একটু বুঝতে হবে, কারণ হচ্ছে কি এখানে তোমার বেশ কিছু বেসিক বিষয় এখানে লুকায় আছে। এখানে তোমার দেখা লাগবে, তোমার এখানে দূরত্ব কত, এটা হচ্ছে এইচ, এখানে দূরত্ব
দূরত্বকে যদি আমরা এল ধরি, তখন হচ্ছে কি এই দুইটার মাঝে, অর্থাৎ তোমার টেবিল এবং যে টেবিল এবং তলের মাঝ বরাবর কি পাবো, আমরা একটা অ্যাঙ্গেল পাবো। এই অ্যাঙ্গেলটাকে আমরা কত ধরতেছি, অ্যাঙ্গেলটাকে আমরা থিটা ধরতেছি। থিটা ধরার পর আমরা আলটিমেটলি কি পাবো দেখো তো, এখানে একটা ত্রিভুজ পাবো না, এই ধরনের একটা ত্রিভুজ পাবো যার অ্যাঙ্গেল হচ্ছে কি থিটা, এটা হচ্ছে কি তোমার এল, এটা হচ্ছে কি তোমার এইচ। তখন হচ্ছে কি যদি আমরা সাইন থিটা নেই, সাইন থিটা সাগরে কি পাবো আমরা, লবণ অধিক, লবণ হচ্ছে কি তোমার এইচ লম্ব, আর অধিক হচ্ছে কি তোমার অতিভুজ, মানে এইচ ভাগ এল আমরা পেয়ে গেলাম। এখন হচ্ছে কি তুমি যদি এখানে একটু চিন্তা করো, তোমার এই বরাবর যখন পাথরটা এখানে রাখবা, পাথরটাকে অর্থাৎ মার্বেলটাকে যখন এখানে রাখবা, পয়েন্টে রাখবা মার্বেলটাকে, মার্বেলটার প্রতি কি হবে তোমার, পৃথিবীর একটা আকর্ষণ বল কাজ করবে, পৃথিবীর একটা আকর্ষণ বল জি কাজ করবে। ওই জিটাই কি করবে, পাথরটাকে এই তল বরাবর গড়িয়ে নিতে সাহায্য করবে। সো এইখানে জি এর একটা উপাংশ কাজ করবে, এটাকে আমরা কি বলি, জি সাইন থিটা বলি, বুঝতে পারছো? সো কি হবে এখানে তোমার আলটিমেটলি জিনিসটা কি হয়ে যাবে, জি সাইন থিটা হয়ে যাবে। জি সাইন থিটা হচ্ছে কি তোমার হবে জি ইন্টু এইচ ভাগ এল হবে। এর মাধ্যমে কি পাবা, তুমি একটা ত্বরণ পাবা। এই জিনিসটা হচ্ছে কি তোমার ত্বরণ, এখানে কার্যকর ত্বরণ। এগুলো একটু বড় ক্লাসের পড়া, বাট এই বেসিকগুলো তুমি যদি জেনে রাখো তাহলে তোমার সব কিছুই ক্লিয়ার হয়ে যাবে। এই রিলেটেড ম্যাথ আসলেও তুমি ইজিলি পেরে যাবা। তারপর হচ্ছে কি তোমার যখন ব্যাগটা বের করা লাগবে, ব্যাগ, ব্যাগ ভি ইকুয়াল কত, ইউ প্লাস এটি, ইউ প্লাস এটি, এটি, আচ্ছা এটি লিখলাম, সমস্যা নাই। এখন যখন বস্তুটা এ পয়েন্টে ছিল তার আদি বেগ কত, জিরো ছিল না, এখানে তুমি জিরো বসাও। এ মানে কি, এ হচ্ছে ত্বরণ, ত্বরণটা হচ্ছে কি এখানে এই বরাবর কাজ করতেছে, অর্থাৎ জি সাইন থিটা বরাবর তোমার ত্বরণ, এখানে যে এ ত্বরণটা সেটাই হচ্ছে কি তোমার জি সাইন থিটা। সো হচ্ছে কি তোমার এখানে জি সাইন থিটা ইন্টু হচ্ছে কি তোমার টি। সো আলটিমেটলি তোমার শেষ বেগ পেয়ে গেছো, শেষ বেগ তোমার কত হচ্ছে কি জি সাইন থিটা, মানে ভি ইকুয়াল কত, জি সাইন থিটা ইন্টু টি। এই জিনিসগুলো আমরা পেয়ে গেলাম, যেটা হচ্ছে কি তোমার কার্যকর দ্রুতি বা কার্যকর, সরি কার্যকর দ্রুতি না, কার্যকর বেগ, ও একই জিনিস, একই জিনিস, কার্যকর বেগ বা কার্যকর দ্রুতি। আমার গলাটা একটু ভেঙে গেছে, একটু ঠান্ডা পানি খাইছিলাম হয়তো। আচ্ছা যাই হোক, তোমরা কথাগুলো বুঝতে পারলেই হইলো। আর হচ্ছে কি ক্লাসগুলো করবা, ক্লাসগুলো করার পর বুঝবা। আর যেই জিনিসগুলো বুঝো নাই ভাই, এগুলো তুমি আস্ক করবা, জিজ্ঞেস করবা, তাহলে আমরাও খুশি হই ভাই। তুমি একটা প্রশ্ন করলে আমরা খুশি হই, আমরা তোমাকে আনসার দেওয়ার চেষ্টা করি। এবং হচ্ছে কি তোমার ফ্রেন্ডদের সাথে শেয়ার করবা, বা কাউকে একটু জানার সুযোগ করে দিবা, যে এই বিষয়গুলো জানে না তাকে একটু সুযোগ করে দিবা। কারণ হচ্ছে কি এখন তুমি যাকে হেল্প করবা তার হেল্পটাও তুমি কি ভবিষ্যতে পাবা, বরং আরো বেশি করে হেল্প পাবা। কারণ আল্লাহ বা প্রকৃতি কখনোই কাউকে কি খালি হাতে ফিরিয়ে দেয় না। যখন সে হেল্প করে কাউকে, অপর মানুষটা বা আল্লাহর পক্ষ থেকেও কোনো না কোনোভাবে তার হেল্প হয়। এটা সকল ক্ষেত্রেই, তুমি যদি কাউকে কোনো টাকা পয়সা দিয়ে কখনো হেল্প করো, বা একটা গরিবকে কোনো একটা খাওয়ালা, কিছু একটা পড়ালা, মানে কখনোই সবসময় মানুষকে হেল্প করার চেষ্টা করবা। এই হেল্পগুলো যদি করো তাহলে তোমার ইনার যে মাইন্ডটা আছে, তোমার যে পবিত্র মন ভাই, ওই মনটা আরো পবিত্র হবে, আরো ভালো হবে। তখন তোমার একটা মানসিক শান্তি লাগবে, তুমি যখন ঘুমাবা, বিছনায় শোবা, পিঠটা হেলাবা, তখন তুমি মনের ভিতরে একটা শান্তি অনুভব করবা। তোমার মনটা একেবারে, মানে একেবারে তুমি একটা ইটার্নাল পিস বলে না, একেবারে যে আত্মিক একটা শান্তি, ওইটা পাবা। যে তোমার মনের ভিতরে একটা ঝড় খেলে যাবে, যে আমি একটা মানুষকে সাহায্য করতে পারছি। যদিও অনেক বেশি কথা বলে ফেলছি, এটা দুনিয়ার সকল ক্ষেত্রেই সত্যি ভাইয়া। তোমার শুধু এই ক্লাস শেয়ারদের জন্য আমি কথাগুলো বলি নাই, এত কথা এই ক্ষেত্রে না, তোমার হচ্ছে কি দুনিয়ার সকল ক্ষেত্রেই, তুমি পৃথিবীর যেই কাজেই করো না কেন, একটু মানে পবিত্র মন নিয়ে করার চেষ্টা করবে। যে তুমি একটা মানুষকে খাওয়াইছো, ওইটাও একটু ভালো মন নেবা, মানে কোনো কি বলে, যে প্রতিদানের আশায় কাজ করবা না। প্রতিদানের আশায় কাজ করার থেকে কি করবা, একটা মানে প্রতিদান যে পাবা ওই আশা বাদ দিয়ে তোমার কাজ করা লাগবে, বুঝতে পারছো? তখন তুমি কি করবা, ওই জিনিসটাকে ওই জিনিসের জন্য কি তোমার মনের ভিতরে আরো বেশি ভালো বোধ হবে, তুমি হচ্ছে কি মানসিক শান্তিটা আরো বেশি পাবা। সো কি করবা, তুমি যদি কখনো কিছু করো, প্রতিদানের আশা না রেখে কাজগুলা করবা। প্রতিদানের মানে আশা করলে মানুষের ভরসা বাড়তে বাড়তে ভরসার জায়গায় এমন পর্যায়ে চলে যায় যে এক্সপেকটেশন অনেক বেড়ে যায়। তখন হচ্ছে কি যেটা পাওয়ার কথা ওইটা পাইলেও মানুষ খুশি হয় না, তখন হচ্ছে ওইটা আলাদা ব্যাপার, অন্য লেভেলে চলে যাবে। সো তোমার মানে আমি যেই কথাটা বলতে চাইছিলাম, যে হচ্ছে কি তুমি সবাইকে হেল্প করার চেষ্টা করবা। আর হেল্পগুলো করবা কি, হেল্পগুলো করলে তোমার নিজেরই উন্নতি হবে, মানে নিজের মনের ভিতরে একটা শান্তি পাবা। আর ওইটা তো জানোই,
নিজের মনের ভেতরে শান্তি নিয়ে যখন যে কাজ করবা ওইটাতে ইনশাল্লাহ সব কিছুতেই সফল হবা। আর আমাদের জন্য ভাইয়াদের জন্য দোয়া করো, আমার জন্য, আমার বন্ধুর জন্য, আমরা যারা এই প্ল্যাটফর্মগুলো চালাইতেছি, যাতে তোমাদের কি আগামীতে আরো অনেক বেশি সার্ভিস দিতে পারে, আরো অনেক বেশি পড়াশোনা করাইতে পারি তোমাদেরকে। আমরাও যেন আমাদের যে একাডেমিক ফিল্ড আছে, আমরাও এখন যেখানে পড়াশোনা করতেছি সেগুলো যেন ভালোভাবে করতে পারি। ওকে, আচ্ছা আমাদের পরবর্তী স্লাইডে চলে যাই, অনেক কথা বলে ফেলছি। ওই যে ওই কথাগুলো আমরা এখানে যা আলোচনা করছি পরের স্লাইডে সেম কথা, অর্থাৎ সেম কথা, প্রিভিয়াস স্লাইড। ওকে, প্রিভিয়াস স্লাইডটা দেখে নিবা, তাইলে তোমার হয়ে যাবে। আল্লাহ, এতগুলা কোথায় গেল? আচ্ছা, আচ্ছা, তার মানে কি তোমার এখানে আমরা আজকে যা পড়াইলাম, তোমার এখানে কতগুলো, আমরা 21টা স্লাইড ছিল আজকে আমাদের, আমরা তোমাদেরকে 21টা স্লাইড পড়াইলাম। 21টা স্লাইডের ভিতরে কি করছি, তোমার ওই চ্যাপ্টারটুকু পুরাটাই আমরা অলমোস্ট কভার করার চেষ্টা করছি। এইটার ভিতরে হচ্ছে কি তোমার ক, খ রিলেটেড বিভিন্ন কোশ্চেন থাকতে পারে ভাইয়া। ক গুলা কি করবা তুমি, সৃজনশীলের যে ক গুলা, এগুলা কি করবা, নিজে নিজে একটু পড়ে ফেলবা। আর যদি কখনো ইন কেস এগুলা নিয়ে যদি আমাদের পরবর্তীতে কাজ করা লাগে, আমরা তোমাদেরকে ক কোনগুলা পড়া লাগবে, খ কোনগুলা পড়া লাগবে, গ ঘ তো আছেই। আজকে যে ক্লাসগুলো করালাম এটার ভিতরে গ ঘ তো অলমোস্ট, এগুলা পড়লেই তুমি গ ঘ মানে তোমার সৃজনশীলে যে গ এবং ঘ থাকে এগুলা পেরে যাবা। আর ক খ এর জন্য আমরা পরবর্তীতে ইনশাল্লাহ যদি প্রয়োজন হয় তোমাদের, প্রয়োজন অনুযায়ী ব্যবস্থা নিব। তোমাদের যদি লাগে তখন আমরা পরবর্তীতে আরও ক্লাস নিব। ওকে, তার মানে কি আজকে আমরা মোটামুটি একটা ক্লাস নেওয়ার চেষ্টা করছি। ক্লাসের ভিতরে অনেক ভুল ত্রুটি হইতে পারে, তোমরা আশা করি একটু ভালোভাবে দেখবা, বিষয়গুলো বোঝার চেষ্টা করবা। যেহেতু হচ্ছে কি আমরা আমাদের কার্যক্রম হচ্ছে কি এখনো ওই পরিসরে যায় না, এতটা বড় পরিসরে যায় নাই। আমরা আমাদের নিজেদের পড়াশোনারও টাইম দেওয়া লাগতেছে। সো আমরা তোমাদের জন্য ভিডিওগুলো মানে ক্লাসগুলো রেকর্ড করার পর ভাবেই ছেড়ে দিচ্ছি, বা ভাবেই ছেড়ে দেওয়ার চেষ্টা করব। এত এডিট করার মতো টাইমটা আসলে আমরা পাবো না বা পাচ্ছি না। সো হচ্ছে কি তোমরা আশা করি খুব ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা, এবং হচ্ছে কি এই ক্লাসগুলো করে বোঝার চেষ্টা করবা ভাইয়া, বোঝার চেষ্টা করবা তুমি। একটা বাচ্চা যদি বুঝে ভাই, ওইটা নিয়ে আমাদের শান্তি। ওইটাই হচ্ছে কি আমরা চাই, যাতে একটা মানুষ যদি অন্তত বুঝে, একটা মানুষের যদি উপকার হয়, ওইটাই শান্তি। যাতে আমরা যে এইখানে 2 ঘন্টা 3 ঘন্টা ব্যয় করছি একটা স্লাইড বানাইতে, একটা লেকচার নিতে, ওইটা আপলোড দিতে, ওই রিলেটেড হাবিজাবি অনেক কাজ থাকে, ওইগুলো করতে যে আমরা টাইম দিছি, ওইটা একজন বাচ্চা করলেও, ক্লাসটা করলেও একজন বাচ্চার দোয়া, একটা মানুষের দোয়া, ওইটাই আমাদের জন্য অনেক। আর আশা করি তোমরা অনেকে আসো, দেখতেছো, তোমরা পরবর্তীতে আমাদেরকে আগাইতে সাহায্য করবে, হেল্প করবা, এবং হচ্ছে কি সবাই মিলেমিশে হচ্ছে কি আমরা তোমাদের সরি সবাই মিলেমিশে হচ্ছে কি আমরা আমাদের প্ল্যাটফর্মটাকে এগিয়ে নিয়ে যাব, এবং তোমাদের একেবারে এসএসসি লেভেল থেকে পুরো এইচএসসি লেভেল ইনশাল্লাহ হচ্ছে কি আমরা তোমাদের সাথে থাকার চেষ্টা করব, ক্লাসগুলো নিয়মিতভাবে আপলোড দেওয়ার চেষ্টা করব। ওকে, আল্লাহ হাফেজ। আজকে আমাদের ক্লাসটা এই পর্যন্তই ছিল। পরবর্তীতে আমাদের পরবর্তীতে আমাদের ক্লাসগুলো মানে ধাপে ধাপে চলে আসবে, এবং হচ্ছে কি আমাদের ইউটিউবে একটা প্লেলিস্ট পেয়ে যাবা। আমাদের শেডো স্কুলের ইউটিউব একটা চ্যানেল আছে, ওইটাতেও দেখতে পারো। অথবা হচ্ছে কি আমি তোমাদের যে আজকে ক্লাসটা নিলাম, তোমাদের মোবাশির সাদি ভাইয়া, তুমি আমার ফেসবুক ইউটিউব চ্যানেলেও তুমি দেখতে পারো, ক্লাসগুলো পেয়ে যাবে। আর কোনো সমস্যা হলে আমাদেরকে, যেখানে তোমার কমেন্ট করার কথা, বা যেখানে তোমার ইনবক্স করতে পারো, অথবা হচ্ছে কি তোমার ভিডিও নিচে তুমি কমেন্ট করতে পারো, আমরা ইনশাল্লাহ রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো, এবং হচ্ছে কি তুমি ক্লাসগুলো একটু শেয়ার করে দিও। ওকে, আল্লাহ হাফেজ, আজকে এই পর্যন্তই।